আন্ডারস্টুড পাইছো আর্ট ইজ জেনারেলি আন্ডারস্টুড শিল্প বলতে সাধারণত আমরা বুঝি অ্যাজ অ্যান এক্সপ্রেশন। এটা হচ্ছে একটা বহিঃপ্রকাশ। কিসের বহিঃপ্রকাশ? অফ হিউম্যান ইমাজিনেশন, মানব কল্পনা। এটা একটা বহিঃপ্রকাশ। অ্যান্ড ক্রিয়েটিভ স্কিল, এবং ক্রিয়েটিভ সৃজনশীল, স্কিল মানে দক্ষতা, সৃজনশীল দক্ষতা এবং মানব কল্পনা একটা বহিঃপ্রকাশ। আচ্ছা, ইন এ রেঞ্জ অফ অ্যাক্টিভিটি, ইন এ রেঞ্জ অফ মানে সীমানা, অ্যাক্টিভিটি মানে কার্যক্রম, এই কার্যক্রমের সীমানার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, ইনক্লুড রয়েছে, অন্তর্ভুক্ত রয়েছে পেইন্টিং আঁকাছকা, ড্রয়িং চিত্রাঙ্কন, স্কাল্পচার, স্কাল্পচার মানে হচ্ছে তোমার ভাস্কর্য শিল্প, রাইট? ভাস্কর্য শিল্প, যে মূর্তি বানায়, ভাস্কর্য বানায়, ওইটা। অ্যান্ড আর্কিটেকচার এবং স্থাপত্য শিল্প এর মধ্যে অন্তর্ভুক্ত। তার মানে কি বলছে? শিল্প বলতে মূলত আমরা একটা বহিঃপ্রকাশকে বুঝি, বলছে মানব কল্পনা এবং সৃজনশীল দক্ষতার বহিঃপ্রকাশকে বুঝি, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পেইন্টিং, ড্রয়িং, স্কাল্পচার, আর্কিটেকচার। দ্য মেইন আর্ট, দ্য এইম অফ আর্ট, আর্টের উদ্দেশ্য ইজ টু ইভোক, ইভোক মানে হচ্ছে প্রকাশ করা। আর্টের উদ্দেশ্য হচ্ছে প্রকাশ করা। কি প্রকাশ করা? ফিলিং, অনুভূতি প্রকাশ করা, অ্যান্ড ইমোশন, আবেগ প্রকাশ করা। তাহলে বলছে শিল্পের উদ্দেশ্য হচ্ছে আবেগ অনুভূতি প্রকাশ করা। কোন আবেগ অনুভূতিগুলো? দ্যাট আর কনসিডার, যে আবেগ অনুভূতিগুলোকে বিবেচনা করা হয় অ্যাস্থেটিক, অ্যাস্থেটিক মানে নান্দনিক, অ্যাস্থেটিক মানে নান্দনিক বলে বিবেচনা করা হয়। তো নান্দনিক মানে কি? বলছে দ্যাট ইজ কনসার্ন, যেটা কিনা কনসার্ন, যেটা কিনা সম্পর্কিত, এই নান্দনিকতা যেটা কিনা সম্পর্কিত, কানেক্টেড কার সাথে? উই বিউটি, সুন্দরের সাথে সম্পর্কিত। তাহলে কি বলছে? তাহলে বলছে আর্টের এইম হচ্ছে, আর্টের লক্ষ্য হচ্ছে, শিল্পের লক্ষ্য হচ্ছে আমাদের মধ্যে আবেগ অনুভূতি জাগিয়ে তোলা। যে আবেগ অনুভূতিগুলো আসলে কি? যে আবেগ অনুভূতিগুলো নান্দনিক বা সুন্দর, ক্লিয়ার? আমাদের ভিতরে সুন্দর বা নান্দনিক আবেগ অনুভূতিগুলো জাগিয়ে তোলাই হচ্ছে আর্টের লক্ষ্য, ক্লিয়ার? বাট আর্ট, কিন্তু শিল্প ক্যান অলসো বি এ ফর্ম, শিল্প একটা ধরন হতে পারে সোশ্যাল কমেন্ট্রি। এটা একটা সোশ্যাল কমেন্ট্রি ধরন হতে পারে। সোশ্যাল কমেন্ট্রি বুঝো, সমাজের, সমাজের সোশ্যাল, সামাজিক, কমেন্ট্রি মানে ধারাভাষ্য, ধারাভাষ্য বুঝো। আচ্ছা, খেলাধুলার ক্ষেত্রে দেখবে একজন ধারাভাষ্যকার পিছন দিক থেকে সারাদিন তিনি কি করেন? পুরো খেলায় যা যা ঘটতেছে উনি এটা বর্ণনা করেন, দেখছো, রাইট? এটাকে বলি আমরা ধারাভাষ্য। কি বলি? ধারাভাষ্য। কোর্স না, কোর্স তাকে খেলা শেখায়। তো খেলা খেলা যখন চলে তখন পিছনে একজন কমেন্ট্রি করে না, সারাদিন কমেন্ট্রি করে না, হোয়াট আ লাভলি শট, হোয়াট আ ম্যাগনিফিসেন্ট, হোয়াট আ ম্যাগনিফিসেন্ট, হোয়াট আ ম্যাচ, বলেন এরকম? এই আর কি। তাহলে বলছে কি হতে পারে? শিল্প একটা সমাজের ধারাভাষ্যের কাজ করতে পারে। তার মানে একটা সমাজে কি ঘটতেছে না ঘটতেছে, কি চিন্তা করতেছে না চিন্তা করতেছে, একটা সমাজ কি বিশ্বাস করে কি বিশ্বাস করে না, এটা তার শিল্পের মধ্য দিয়ে ফুটিয়ে উঠা যাইতে পারে। কথা বুঝছি? বুঝছি? চল সামনে যাচ্ছি। একটু পর্যন্ত কারো প্রশ্ন আছে? চলো ভাই সামনে যাচ্ছি। বলছে এ পেইন্টিং অফ সানসেট, তোমাকে বোঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এ পেইন্টিং, একটা ছবি, অফ সানসেট, সূর্য ডুবে যাওয়ার ছবি, ওভার দ্য সি, সাগরের উপর থেকে সূর্য ডুবে যাওয়ার ছবি। গ্লোরিফাই, এটা গ্লোরিফাই করে, মহিমান্বিত করে, রাইট? প্রশংসা করে। কিসের প্রশংসা করে? নেচার, প্রকৃতির, প্রকৃতিকে মহিমান্বিত করে। বাট ওয়ান, কিন্তু একটা ছবির কথা বলি, দ্যাট শোস, যে ছবিটা দেখায়, প্রদর্শন করে ওয়ার র্যাভেজ টাউন, একটা যুদ্ধে বিধ্বস্ত একটা ছবির কথা বলি, যুদ্ধ বিধ্বস্ত একটা শহরের ছবি বলি, ক্যান কনভে, এই যুদ্ধে বিধ্বস্ত শহরের ছবিটা কনভে করতে পারে, টান দিয়ে দেখতে পারো ক্যারি, এই যুদ্ধে বিধ্বস্ত শহরের ছবিটা বহন করতে পারে এসেন্স, একটা ধারণা। কিসের ধারণা? অ্যাঙ্গুইশ মানে যন্ত্রণা, অ্যাঙ্গুইশ মানে যন্ত্রণা, রাইট? পেইন এর সিনোনিম। তাহলে বলছে ঠান্ডা মাথায় খেয়াল করো, সূর্য ডুবে যাওয়ার ছবি যেমন প্রকৃতিকে গ্লোরিফাই করে, প্রকৃতির প্রশংসা করে, ঠিক একইভাবে যুদ্ধ বিধ্বস্ত একটা ছবি তোমাকে যন্ত্রণা, একটা ধারণা প্রকাশ করতে পারে। তার মানে একটা যুদ্ধের ছবি দেখাইলে, তোমাকে যদি একটা যুদ্ধ বিধ্বস্ত শহরের ছবি দেখায়, তুমি দেখে বুঝবা যে ওই অঞ্চলের মানুষগুলো কি পরিমাণ মানসিক কষ্টে আছে, ক্লিয়ার? রাইট। কিন্তু আবার যদি তোমাকে একটা সূর্য ডোবার ছবি দেখায়, তুমি দেখবা প্রকৃতির একটা চমৎকার সুন্দরের বর্ণনা পাচ্ছ। এটাই বলছে যে আর্ট কি করতে পারে? সামাজিক কমেন্ট্রির কাজ করতে পারে, অনেক কিছু বর্ণনা করতে পারে। কথা বলছি? রাইট। থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্ব জুড়ে, পিপল অ্যাপ্রিসিয়েট, মানুষজন অ্যাপ্রিসিয়েট করে, মানুষজন প্রশংসা করে। কিসের প্রশংসা করে? আর্ট, শিল্পের প্রশংসা করে। কেন? ফর ইটস পাওয়ার, এটার পাওয়ারের জন্য। আচ্ছা, শিল্পের পাওয়ার কি? শিল্পের ক্ষমতা কি? টু অ্যাফেক্ট, শিল্প কি করতে পারে? অ্যাফেক্ট করতে পারে। অ্যাফেক্ট মানে প্রভাবিত করা, শিল্প প্রভাবিত করতে পারে কাদেরকে? দেন, তাদেরকে, মানে মানুষদেরকে শিল্প প্রভাবিত করতে পারে। আচ্ছা, কিভাবে? ইন ক্রিয়েটিভ ওয়ে, সৃজনশীলভাবে, খুব সৃজনশীলভাবে শিল্প একটা মানুষকে প্রভাবিত করতে পারে। শিল্প যে মানুষকে প্রভাবিত করতে পারে সৃজনশীলভাবে, এর জন্যই মূলত শিল্পকে পুরো বিশ্বজুড়ে কি করা হয়? প্রশংসা করা হয়। বুঝছি? ওকে, রাইট। বলছে দ্য ফেমাস পেইন্টার পাবলো পিকাসো সেই,
দ্য ফেমাস পেইন্টার, বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো বলছিল, কি বলছে, দ্য পারপাস অফ আর্ট, আর্টের উদ্দেশ্য ইজ ওয়াশিং, পরিষ্কার করা, দ্য ডাস্ট, ময়লা পরিষ্কার করা, অফ ডেইলি লাইফ, দৈনন্দিন জীবনের, অফ আওয়ার সোল, আমাদের আত্মায় যে ময়লা জমে প্রতিদিনকার জীবনে, সে আত্মায় জমা ময়লাগুলো পরিষ্কার করার কাজই হচ্ছে শিল্পের কাজ। বুঝছি? ক্লিয়ার? সামনে কাছে এরপরে কি বলছে, একটু কোনো কোনো প্রশ্ন আছে? চলো সামনে আছে। বলছে আর্ট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের শিল্প হ্যাজ লং হিস্ট্রি, জানো আমাদের দেশের শিল্পের একটা বিশাল বড় লং হিস্ট্রি আছে, বিশাল বড় একটা ইতিহাস আছে, জানো। ইট হ্যাজ বিন প্র্যাকটিস, এটা প্র্যাকটিস করা হতো, এটা প্র্যাকটিস করা হয়, এটা মানে কোনটা? শিল্প। আমাদের শিল্প প্র্যাকটিস করা হয় কোথায়? ইন হাউস হোল্ড, ঘর বাড়িতে। ঘর বাড়িতে ধীরে সুস্থে, ফখরুল এটা একটু খেয়াল রাখিস, রাইট? পোলাবান ধাক্কা দিয়ে ফেলে দিবে। রাইট, তাহলে বলছে আমাদের ঘর বাড়িতে, আমাদের হাউস হোল্ডে, আমাদের ঘর বাড়িতে বলছে শিল্প প্র্যাকটিস করা হয়। আচ্ছা ভালো কথা, কিভাবে প্র্যাকটিস করে? ইন ফর্ম অফ পোর্টারি, পোর্টারি মানে মাটির পাত্র, পোর্টারি মাটির পাত্র, বিভিন্ন মাটির পাত্রে শিল্প প্র্যাকটিস করা হয়। আচ্ছা, নকশি কাঁথাতে শিল্প প্র্যাকটিস করা হয়। আচ্ছা, নকশি কাঁথা এটা তো ভাই বাংলা শব্দ, ইংলিশ শব্দ লিখে দিচ্ছি পাশে, এমব্রয়ডারি কুইল। ওকে রাইট, তাহলে বলছে নকশি কাঁথাতে শিল্প প্র্যাকটিস করা হয়। আলপনা, দেখবা মেয়েরা হাতের মধ্যে মেহেদি দিয়ে আলপনাকে দেখছো, এই আলপনাতে শিল্প প্র্যাকটিস করা হয়। আলপনা তো বাংলা শব্দ, এটার ইংলিশ শব্দ লিখছে ইন্টিগ্রেট, রাইট? সুন্দর নকশা। মোস্টলি প্রায় সময় ফ্লোরাল ডিজাইন, মোস্টলি প্রায় সময় ফ্লোরাল ফুলের ডিজাইন তোলা হয় কোথায়? ইন রাইস পেস্ট, রাইস পেস্ট বুঝো? রাইস পেস্ট বুঝো? চালের পেস্ট, চালের ডো যেটাই বলো, চালের কাই। আচ্ছা ভাই, চালের পিঠা যখন বানায় গ্রাম অঞ্চলে, যে শীতকালে আমাদের গ্রামের মহিলারা, মা বোনেরা কি করে, ঘরের উঠানে বসে দেখবা কোনো 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 আত্মীয় স্বজন আসলে, কোনো মেহমান আসলে, বিশেষ মেহমান আসলে ওদের জন্য পিঠা বানায়। এই পিঠাগুলো যে বানায়, পিঠাগুলোর ডিজাইন কিরকম হয়? এই পিঠাগুলোর ডিজাইন হয় অধিকাংশ ক্ষেত্রে ফুলের ডিজাইন, পাতার ডিজাইন, দেখছো না? রাইট, আমরা বলি সাঁচের পিঠা, নকশি পিঠা বলি না স্যার? রাইট। তো বলছে মোস্টলি প্রায় সময় ফ্লোরাল ফুলের ডিজাইন তোলা হয় রাইস পেস্টের মধ্যে। এই চালের পেস্টের মধ্যে, চালের পেস্টের মধ্যে কি করা হয়? ফুলের ডিজাইন তোলা হয়। এই কাজগুলো কোথায় করে? ডান করা হয় ক্লে ইয়ার্ড। এমনি ক্লে মানে কাদামাটি, এমনিতে ক্লে মানে কাদামাটি, এখানে ক্লে ইয়ার্ড মানে মাটির উঠান বোঝাচ্ছে। ক্লে ইয়ার্ড মানে কি বলছে? মাটির উঠান। তাহলে বলছে মাটির উঠানে বসে এই যে নকশি পিঠার কাজগুলো করা হয়। এবং শখের হাড়ি, শখের হাড়ি এটা তো ভাই বাংলা শব্দ, এটার ইংলিশ শব্দ লিখতেছি পেইন্টেড, পেইন্ট করা, আর্টেন মাটির পট মানে পাত্র, পেইন্ট করা মাটির পাত্র, আঁকাঝোঁকা করা মাটির পাত্র, অ্যান্ড দেয়ার লিড, লিড মানে ঢাকনা, এবং এদের ঢাকনাগুলোতে, ভালো কথা। তাহলে এই এতগুলো জিনিসের মধ্যে আসলে কি করা হয়? আমাদের অনেক আগে থেকে, আমাদের সেই পুরোনো দিন থেকে এই জিনিসগুলোর মধ্যে আর্ট প্র্যাকটিস করা হয়। বুঝছি? বুঝছি? কারো সমস্যা? কারো সমস্যা? কারো সমস্যা? সামনে গাচ্ছি, চলো। এরপরে কি বলছে ভাই দেখো, এরপরে বলছে দিস আর এক্সাম্পল, এগুলো সবগুলো হচ্ছে উদাহরণ কিসের? ওকে রাইট, দিস আর এক্সাম্পল অফ, ওকে, ফক আর্ট। দেখো এদিকে এক্সাম্পল অফ, এখানে একটা শব্দ মিস গেছে, ফক আর্ট, তোমার সেটা বোধহয় আছে বোধহয়, হ্যাঁ? দেখো এদিকে, তাহলে বলছে দিস আর এক্সাম্পল অফ ফক আর্ট, ফক আর্ট আছে না এখানে? রাইট, তাহলে বলছে দিস আর এক্সাম্পল অফ ফক আর্ট, এগুলো সবগুলো লোকজ শিল্পের উদাহরণ। এই সবগুলো শিল্প হচ্ছে লোকজ শিল্প। বাট কিন্তু দেয়ার ইজ অ্যানাদার ফর্ম অফ আর্ট, জানো কিন্তু আরেক ধরনের শিল্প রয়েছে। আচ্ছা, হুইচ ইজ কল, যেটাকে আমরা বলে থাকি, কি বলি? মডার্ন আর্ট, আধুনিক শিল্প বলি। তাহলে বলছি শিল্পের আরেকটা ধরন আছে, জানো এই শিল্পটাকে কি বলি আমরা? আধুনিক শিল্প বলি। আচ্ছা ভালো কথা, রাইট। বলছে আলি পানি দিও তো পারলে একটু। হুইচ উই, যেটা ঋণী হয়ে আছে, যেটা মানে কোনটা? এই মডার্ন আর্ট, আধুনিক শিল্প ঋণী হয়ে আছে। কার কাছে ঋণী হয়ে আছে? ইটস অরিজিন, তার সে অরিজিনের কাছে। অরিজিন মানে উৎপত্তি স্থল, অরিজিন মানে উৎপত্তি স্থল, রাইট। দেখো এদিকে অরিজিনের কাছে। আচ্ছা, মডার্ন আর্ট কোথা থেকে উৎপন্ন হয়েছে? বলছে ইন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লব, যে শিল্প বিপ্লব থেকে মডার্ন আর্টের সূচনা হয়েছে, সেই শিল্প বিপ্লবের কাছে মডার্ন আর্ট অনেকাংশেই ঋণী, অনেক বেশি ঋণী। আচ্ছা, এই শিল্প বিপ্লব কোথায় হয়েছিল? ওয়েস্টার্ন ইউরোপ, পশ্চিম ইউরোপে হয়েছিল। কখন হয়েছিল? বলছে মিডল অফ 19th সেঞ্চুরি, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝিতে হয়েছিল। তাহলে বলছে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝিতে পশ্চিম ইউরোপে যে শিল্প বিপ্লব হয়েছিল, সেই শিল্প বিপ্লবের কাছে আধুনিক শিল্প অনেকাংশেই ঋণী। আচ্ছা, আধুনিক শিল্প আর কার কার কাছে ঋণী?
বলছে দেখো এদিকে এন্ড দ্য চেঞ্জেস, এবং যে পরিবর্তনগুলো ইট বট এটা নিয়ে এসেছে, যে পরিবর্তনগুলো এটা নিয়ে এসেছে, যে পরিবর্তনগুলো এটা মানে হচ্ছে আধুনিক শিল্প। আধুনিক শিল্প যে পরিবর্তনগুলো নিয়ে এসেছে ইন টেকনোলজি প্রযুক্তি ক্ষেত্রে, এডুকেশন শিক্ষা ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিং উৎপাদন প্রক্রিয়ার ক্ষেত্রে, অ্যান্ড কমিউনিকেশন যোগাযোগের ক্ষেত্রে। তাহলে বলছে টেকনোলজি, বলছে দেখো প্রযুক্তি, শিক্ষা, উৎপাদন প্রক্রিয়া এবং যোগাযোগের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো নিয়ে এসেছে এই সবগুলোর কাছে আধুনিক শিল্প অনেকাংশে ঋণী। একটু পর্যন্ত কারো প্রশ্ন? সামনে গেছে, চল। এরপরে কি বলছে ভাই দেখো, এরপরে বলছে মডার্ন আর্ট রিজেক্ট। মডার্ন আর্ট রিজেক্ট করে, রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা, অস্বীকার করা। মডার্ন আর্ট অস্বীকার করে ট্রেডিশনাল আর্ট। ট্রেডিশনাল আর্ট ফর্মকে, ট্রেডিশনাল যে আর্টের ধরন, শিল্পের যে ধরন, এই ঐতিহ্যবাহী শিল্পকে সে আসলে খুব একটা কি করে না, আসলে সে পাত্তা দেয় না। ক্লিয়ার? অ্যান্ড বিগেন, এবং সে শুরু করেছিল, আধুনিক শিল্প শুরু করেছিল, কি শুরু করেছিল? টু ক্রিয়েট, সৃষ্টি করতে শুরু করেছিল। কি সৃষ্টি করতে শুরু করেছিল? নিউ টাইপ অফ আর্টিস্টিক এক্সপ্রেশন, নতুন ধরনের আর্টিস্টিক শৈল্পিক এক্সপ্রেশন তো বোঝো, বহিঃপ্রকাশ, নতুন ধরনের শৈল্পিক একটা প্রকাশ তৈরি করেছিল। আচ্ছা, ইউজিং ব্যবহার করে, কি ব্যবহার করে? বিভিন্ন স্টাইল ব্যবহার করে, বিভিন্ন টেকনিক ব্যবহার করে, বিভিন্ন কালার ব্যবহার করে, বিভিন্ন ম্যাটেরিয়াল, বিভিন্ন উপাদান ব্যবহার করে, দ্যাট যেগুলো কিনা কুড অ্যাডিকুয়েটলি, যে ডিজাইনগুলো, যে কালারগুলো, যে ম্যাটেরিয়ালগুলো, যে স্টাইলগুলো অ্যাডিকুয়েটলি পর্যাপ্তভাবে, সাফিসিয়েন্টলি সিনোনিম, অ্যাডিকুয়েটলি সাফিসিয়েন্টলি পর্যাপ্তভাবে রিফ্লেক্ট করতে পারে, প্রতিফলন করতে পারে। কি প্রতিফলন করতে পারে? দ্য স্পিরিট অফ টাইম, সময়ের চেতনাকে প্রতিফলন করতে পারে। দ্য স্পিরিট অফ টাইম, সময়ের চেতনাকে প্রতিফলন করতে পারে। সময়ের চেতনা বুঝো, এই সময় এই মুহূর্তে আমি তুমি যেটা ভাবতেছি এটা হচ্ছে তোমার আমার সময়ের চেতনা। ক্লিয়ার স্যার? রাইট। তো সময়ের চেতনাকে প্রতিফলন করতে পারে। অ্যান্ড টাইম, সময়ের চেতনা। অ্যান্ড প্রোফাউন্ড, প্রোফাউন্ড মানে গভীর, প্রোফাউন্ড গভীর, না জান লিখে রাখবো প্রোফাউন্ড। ওকে রাইট। চেঞ্জেস, এবং বলছে গভীর পরিবর্তনগুলো ইন হিউম্যান থট, মানব চিন্তার যে গভীর পরিবর্তনগুলো, এই গভীর পরিবর্তনগুলো এই মধ্য দিয়ে, মডার্ন আর্টের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা যেতে পারে। কথা বলছি, তার মানে ফক আর্ট আসলে আমাদের ট্রেডিশনাল আইডিওলজিগুলো ফুটাই তোলে, আর মডার্ন আর্ট মূলত আমাদের স্পিরিট অফ টাইম, সময়ের চেতনা, বা আমাদের যে চিন্তা ভাবনার পরিবর্তন, এই পরিবর্তন বা সময়ের চেতনা এক্স্যাক্টলি রিসেন্ট ট্রেন্ড যে ইস্যুগুলো ফুটাই তুলতে পারে। কথা বলছি, একটু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখো। খালি ছেড়ে দাও, ছেড়ে দাও। ওকে রাইট, চলো সামনে যাচ্ছি। বলছে দ্য বিগিনিং অফ মডার্ন আর্ট, মডার্ন আর্টের সূচনা ইন আওয়ার কান্ট্রি। দ্য বিগিনিং অফ মডার্ন আর্ট প্র্যাকটিস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের মডার্ন আর্টের সূচনা হয়েছে কখন থেকে? 1948 সাল থেকে। ওয়েন দ্য গ্রেট আর্টিস্ট, যখন কিনা বিখ্যাত শিল্পী জয়নুল আবেদিন উইথ দ্য হেল্প অফ সাম কলিগ, তার কিছু কলিগের সাহায্য নিয়ে, কলিগ তো বুঝো সহকর্মী, তার কিছু সহকর্মীর সাহায্য নিয়ে সেট আপ, টান দিলে একেবারে স্টাবলিশ, সেট আপ করেছিল, স্টাবলিশ করেছিল, প্রতিষ্ঠা করেছিল। কি প্রতিষ্ঠা করেছিল? অ্যান ইনস্টিটিউট, একটা প্রতিষ্ঠান তৈরি করেছিল। কিসের প্রতিষ্ঠান? অফ আর্ট, শিল্পের একটা প্রতিষ্ঠান তৈরি করেছিল। কোথায়? ঢাকাতে। এই ঢাকাতে যে প্রতিষ্ঠান তৈরি করছে, নাও দ্য ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস, ইউনিভার্সিটি অফ ঢাকা, এই প্রতিষ্ঠানটাকে বর্তমান নাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন আর্টস ফ্যাকাল্টি। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন আর্টস ফ্যাকাল্টি তৈরি করার মধ্য দিয়ে জয়নুল আবেদিন 1948 সালে বাংলাদেশে মডার্ন আর্টের সূচনা করে। তাহলে কেউ যদি প্রশ্ন করে যে বাংলাদেশে মডার্ন আর্টের সূচনা হয়েছিল কার হাত ধরে, উত্তর হচ্ছে কি বলতো, কার হাত ধরে? জয়নুল আবেদিন। তাহলে আমি বলতে পারি জয়নুল আবেদিন আমাদের বাংলাদেশের মডার্ন আর্টের পায়োনিয়ার। মডার্ন আর্টের কি রে? পায়োনিয়ার। যদি প্রশ্ন করা হয় কোন প্রতিষ্ঠানের হাত ধরে মডার্ন আর্ট বাংলাদেশের সূচনা করছিল, কোন প্রতিষ্ঠান? ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন আর্টস ফ্যাকাল্টি। কথা বলছি, ক্লিয়ার? রাইট, চলো সামনে আগাচ্ছি। এরপরে কি বলছে ভাই দেখো, এরপরে বলছে অ্যাজ ইট বিগান টু অফার, অ্যাজ যেহেতু ইট বিগান এটা শুরু করেছিল, অফার ওকে আর্ট এডুকেশন, যেহেতু এটা আর্ট এডুকেশন অফার করা শুরু করেছিল। আচ্ছা, দ্য ইনস্টিটিউট, এই প্রতিষ্ঠানটা ড্র থেকে আসছে ড্রিউ, ড্রয়ের পাস ফ্রম ড্রিউ, আকর্ষণ করেছিল টুগেদার, একত্রে, ইন নাম্বার অফ, অনেকগুলো, ব্যাপক সংখ্যায়, ট্যালেন্টেড টিচার অ্যান্ড স্টুডেন্ট, অনেকগুলো মেধাবী ছাত্র এবং শিক্ষকদেরকে আকর্ষণ করেছিল। ভালো কথা, কোনো সমস্যা নাই। হু কন্ট্রিবিউটেড, যারা কিনা অবদান রেখেছিল টু দ্য ডেভেলপমেন্ট অফ মডার্ন আর্ট, যারা কিনা এই ছাত্র শিক্ষকেরা আধুনিক শিল্পে ব্যাপক অবদান রেখেছিল। অলমোস্ট ফ্রম স্ক্র্যাচ,
একেবারে অলমোস্ট প্রায় ফ্রম স্ক্র্যাচ, ওকে রাইট, একেবারে স্ক্র্যাচ থেকে শুরু করে, একেবারে স্ক্র্যাচ তো বোঝো যে তোমার পেন্সিল আঁকাঝোঁকা থেকে শুরু করে আমাদের এই শিল্পকে একেবারে আধুনিক রূপ দিচ্ছিল বা ব্যাপক অবদান রাখছিল, ব্যাপক উন্নয়ন করছিল। বাট উইদিন এ ডিকেড, কিন্তু উইদিন এ ডিকেড, এক দশকের মধ্যে আমরা জানি ডিকেড মানে দশক, দশক মানে 10 বছর, 10 বছরে এক দশক, 10 বছরে এক দশক। তাহলে বলছে এক দশকের মধ্যে আর্টিস্ট, শিল্পী যারা ছিল, ওয়ার রিফ্লেক্টিং, তারা রিফ্লেক্ট করতে শুরু করলো, তারা ফুটিয়ে তুলতে শুরু করলো। কি ফুটিয়ে তুলতে শুরু করলো? মোস্ট, অধিকাংশ, রিসেন্ট, সাম্প্রতিক, ট্রেন্ড তো বুঝো রাইট, বিভিন্ন সাম্প্রতিক যে ট্রেন্ডি ইস্যুগুলো ছিল, সাম্প্রতিক ঘটনাবলী, সেই ঘটনাবলী ফুটিয়ে তুলতে শুরু করলো। ওকে রাইট, কোনটা কখন নয় কিছু যেখানে রাইট, ট্রেন্ড মানে হচ্ছে রিসেন্ট ফ্যাক্ট, রিসেন্ট ঘটনা কি রাইট, রিসেন্ট ইস্যু। ওইখানে সুইচ রাইট, দেখো এদিকে, ঠিক আছে স্যার, দেখো এদিকে। তাহলে বলছে ঠান্ডা মাথায় দেখো, অ্যান্ড স্টাইল, তারা কি শুরু করলো? তারা রিসেন্ট ট্রেন্ডগুলো, সাম্প্রতিক ঘটনাগুলো, এখানে ট্রেন্ড মানে ঘটনা বোঝাচ্ছে, সাম্প্রতিক ঘটনাগুলো এবং সাম্প্রতিক স্টাইলগুলো তারা ফুটিয়ে তুলতে শুরু করলো ইন দ্য ওয়ার্ড, তাদের কাজের ভেতর দিয়ে। সাচেস, যেমন ধরো এক্সপ্রেশনিজম, এক্সপ্রেশনিজম বোঝো, অভিব্যক্তিবাদ রাইট, অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম বোঝো রাইট, বিমূর্ত অভিব্যক্তিবাদ, এগুলো ফিলোসফি, ওই যে তোমার কি বলে গিয়ে যারা ফাইন আর্টসে পড়ে ওদেরকে শেখায়। ধরো আমি তোমার সিম্পল কয়েকটা ওয়ে বলি, দেখো তো ভাই, আমি ধরো তুমি দেখতেছো তোমার কোনো বন্ধু ক্লাস করতেছে, ওর এক্স্যাক্টলি মুখের এক্সপ্রেশন হচ্ছে এরকম, তুমি বুঝতেছো না, ফিলিং হ্যাপি। আবার তুমি দেখতেছো কোন এক বন্ধু তোমার, ওর বেচারা চেহারা শুরুদের অবস্থা হচ্ছে এরকম, তুমি বুঝতেছো না, ফিলিং স্যাড। কেউ বেচারা ধরো মাথা হাত দিনে বসে আছে, তুমি বুঝতেছো না, ফ্রাস্ট্রেট বা ডিপ্রেসে রাইট, বুঝতেছো না। এগুলো হচ্ছে ভাই, এগুলো হচ্ছে এক্সপ্রেশনিজম। আমি আমার এক্সপ্রেশন দিয়ে অনেক কিছু বুঝাই বলতে পারি, ক্লিয়ার? এই কনসেপ্টগুলো আর কি, এই এক্সপ্রেশনিজম, অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম, এই বিষয়গুলো আসলে তারা ইউজ করতে শুরু করলো। ওকে রাইট, ওয়াইল মেনটেনিং, এই সময়টা মডার্ন আর্ট মেনটেন করতো, আচ্ছা যোগাযোগ রাখতো, ক্লোজ কন্ট্যাক্ট, যোগাযোগ রাখা, ক্লোজ কন্ট্যাক্ট মানে রিলেশন, ক্লোজ কন্ট্যাক্ট, তারা আসলে রিলেশন মেনটেন করতো, তারা আসলে যোগাযোগ বা সম্পর্ক মেনটেন করতো উইথ ট্রেডিশন অফ ফোক আর্ট, লোকজ শিল্পের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের সাথে কি করতো তারা? সম্পর্ক মেনে চলতো বা সম্পর্ক রেখে চলতো। তার মানে এমনভাবে কোনো মডার্ন আর্ট তারা তৈরি করে নেয় যেটা আমাদের লোকজ শিল্পের সাথে সাংঘর্ষিক, লোকজ শিল্পের সাথে, লোকজ বিশ্বাসের সাথে, কিংবা আমাদের নিজস্ব ধ্যান ধারণার সাথে সাংঘর্ষিক, এমন কিছু তারা কখনোই বানায় নেই। কথা বলছি ক্লিয়ার? কারো কোনো সমস্যা? সামনে আগাচ্ছি, চলো। এরপরে কি বলছে ভাই দেখো, এরপরে বলছে দেখো, জয়নুল আবেদিন আর্ন অল ইন্ডিয়া ফেম, জয়নুল আবেদিন অল ইন্ডিয়া ফেম পেয়েছিল, সর্বভারতীয় সুনাম পেয়েছিল। কেন সুনাম পাইছিল? ফর হিজ ফ্যামিন স্কেচেস, তার সে ফ্যামিন, তার সে দুর্ভিক্ষের ছবির জন্য, দুর্ভিক্ষের আঁকা ছবিগুলোর জন্য। আচ্ছা, এই দুর্ভিক্ষের আঁকা ছবিগুলো কোনগুলো? এ সিরিজেস, এটা হচ্ছে একটা ধারাবাহিকতা, অফ হন্টিং মানে ভয়ঙ্কর, স্ক্র্যাচ মানে তো বোঝো ছবি, সে ভয়ঙ্কর ছবির এক ধারাবাহিক রাইট সিরিজ আর কি, ধারাবাহিকতা। বেসড অন, যেটা ভিত্তিতে কি কি হয়েছে? বেসড অন, ভিত্তিতে, কিসের ভিত্তিতে? বেঙ্গল ফ্যামিন অফ 43, 1943-এর বাংলা দুর্ভিক্ষের উপর ভিত্তি করে এই ছবিগুলো আঁকা হয়েছিল। সেই ভয়ঙ্কর ছবিগুলোর জন্য, সেই ফ্যামিনের জন্য, সেই ফ্যামিন স্ক্যাচের জন্য জয়নুল আবেদিন সর্বভারতীয় সুনাম পেয়েছিল। হুইচ টু, যেই ফ্যামিন কিনা, যে দুর্ভিক্ষ কিনা গ্রহণ করেছিল, কেড়ে নিয়েছিল, কি কেড়ে নিয়েছিল? হান্ড্রেড অ্যান্ড থাউজেন্ডস অফ লাইফ, শত হাজার জীবন কেড়ে নিয়েছিল। হিজ ওয়াটার কালার, তার সে জল রং, স্ক্রল পেন্টিং, জল রঙের আঁকা ছবি, ড্রয়িং, এই সব কিছু ইন্সপায়ার করে, উৎসাহিত করে আওয়ার আর্টিস্ট, আমাদের শিল্পীদেরকে, ইভেন টুডে, এমনকি আজকের দিনের শিল্পীদেরকেও কি করে? উৎসাহিত করে। তার সে আঁকাঝোঁকা ছবিগুলো আমাদের আজকের শিল্পীদেরকেও কি করে? উৎসাহিত করে। কার কোনো সমস্যা? চলো সামনে আগাচ্ছি। এরপরে কি বলছে ভাই দেখো, বলছে দ্য আদার প্রমিনেন্ট আর্টিস্ট, অন্যান্য প্রমিনেন্ট, প্রখ্যাত বা বিখ্যাত আর্টিস্ট হু হ্যাড মেজর কন্ট্রিবিউশন, যারা বিশেষ অবদান রেখেছিল, মেজর প্রধান বা বিশেষ, কন্ট্রিবিউশন অবদান রেখেছিল, টু দ্য স্পেকটিকুলার রাইজ, স্পেকটিকুলার মানে চোখে পড়ার মতো, স্পেকটিকুলার মানে দর্শনীয়, স্পেকটিকুলার মানে চোখে পড়ার মতো, দর্শনীয় বা বিশেষ, যেটাই বলো না কেন, রাইজ উত্থান, তো হচ্ছে অল আওয়ার কন্টেম্পোরারি আর্ট, আমাদের কন্টেম্পোরারি, আমাদের সমসাময়িক, কন্টেম্পোরারি বুঝো, সমসাময়িক, সমসাময়িক শিল্প বুঝো। দুইটা পিকচার বলেই তুমি আশা করি ধরে ফেলতে পারবা।
আচ্ছা ভাই সিম্পলি বোঝো, একটা ছবি তোমার আঁকা দিলাম, এই ছবিটা হচ্ছে গায়ের কোন এক বধূ, সে বেচারা নদী থেকে পানি নিয়ে কলসিটা কাঁধে নিয়ে সে বাড়ির দিকে রওনা দিছে, এটা একটা ছবি। আরেকটা ছবি বললাম, একটা হেলিকপ্টার উঠতেছে, হেলিকপ্টার থেকে কিছু দূরেই একটা বাচ্চা মেয়ে পুতুল নিয়ে খেলাধুলা করতেছে, সেই বাচ্চা মেয়েটাকে এইম করে গুলি কি করা হচ্ছে, ছোড়া হচ্ছে। দুইটা ছবি তোমার সামনে দিলাম, বলো এই দুইটার মধ্যে ট্রেডিশনাল পিকচার কোনটা, ট্রেডিশনাল আর্ট কোনটা? প্রথমটা কোনটা? হেলিকপ্টারটা ট্রেডিশনাল আর্ট না? কোনটা? ওই যে গায়ের বধূ, এটা হচ্ছে ট্রেডিশনাল আর্ট। আর হেলিকপ্টারের কনসেপ্টটা কি বলতো? এটা হচ্ছে রিসেন্ট আর্ট, এটা হচ্ছে কন্টেম্পোরারি আর্ট। কথা বলছি ভাই, ভালো করে বুঝে দিকে, খেয়াল করে দিকে। তো বলছে এই সমসাময়িক শিল্পকে, তার মানে সমসাময়িক শিল্প মানে কি, এখন যে ঘটনা ঘটতেছে, রিসেন্ট টাইমে যে ঘটনা ঘটতেছে, এই ঘটনার উপর ভিত্তি করে আমি কি আঁকবো, ছবি আঁকবো। সেই কন্টেম্পোরারি আর্টগুলোকে যারা জনপ্রিয় করছিল তাদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, ইনক্লুড রয়েছে, অন্তর্ভুক্ত রয়েছে কামরুল হাসান, এস এম সুলতান, শরীফউদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাক, কাইয়ুম চৌধুরী, মুর্তজা বাশের, আমিনুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর, দেবদাস চক্রবর্তী, নবের আহমেদ এবং মোহাম্মদ কিবরিয়া। এরা অন্যতম। কারো কোনো সমস্যা? কারো কোনো সমস্যা নাই? সামনে আগাচ্ছি, সামনে আগাচ্ছি, আসো এবার সামনে দিকে যাব, চলো। বলছে দ্য ওয়ার অফ লিবারেশন, স্বাধীনতার যুদ্ধ, অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্স, এবং আমাদের স্বাধীনতা, অফ আওয়ার কান্ট্রি ইন 71, 1971 আমাদের দেশের স্বাধীনতার যুদ্ধ এবং স্বাধীনতা, ইনস্পায়ার্ড, উৎসাহিত করেছে। ইনস্পায়ার্ড শব্দের অ্যান্টোনিম হচ্ছে ফোর্স। ইনস্পায়ার মানে কাউকে উৎসাহিত করা, ফোর্স মানে কাউকে বাধ্য করা, উল্টা শব্দ অ্যান্টোনিম। উৎসাহিত করেছে আওয়ার আর্টিস্ট, আমাদের শিল্পীদেরকে। ইভেন্ট বলছে দেখো এদিকে, আমাদের শিল্পীদেরকে উৎসাহিত করেছে। কিসের জন্য উৎসাহিত করেছে? টু কন্টিনিউ, যাতে করে তারা চালিয়ে যায়। কি চালিয়ে যায়? দ্য ইফোর্ট, ইফোর্ট মানে প্রচেষ্টা। আচ্ছা, তারা যাতে করে প্রচেষ্টা চালিয়ে যায়। কিসের প্রচেষ্টা? অফ আর্লিয়ার, আগেরকার দিনের আর্টিস্ট, শিল্পীদের প্রচেষ্টাগুলো। আগেরকার দিনের শিল্পীদের যে প্রচেষ্টা, সে প্রচেষ্টা যেন আমরা চালিয়ে যাই। আচ্ছা ভালো কথা, আগের দিনের শিল্পীদের কি প্রচেষ্টা ছিল? তাদের প্রচেষ্টা ছিল টু এক্সপ্লোর, তারা খুঁজে বের করতে চাইতো। এক্সপ্লোর অনুসন্ধান করা, এক্সপ্লোর অন্বেষণ করা, এক্সপ্লোর খুঁজে বের করা। তারা খুঁজে বের করতে চাইতো, কি খুঁজে বের করতে চাইতো? দ্য লিমিট, সীমাবদ্ধতা, অফ আর্ট, শিল্পের সীমাবদ্ধতাগুলো তারা খুঁজে বের করার চেষ্টা করত। অ্যান্ড ক্রিয়েট, এবং সৃষ্টি করার চেষ্টা করত নিউ, নতুন ধরনের। এক্সপ্রেস থেকে শব্দটা আসে এক্সপ্রেসিভ, এক্সপ্রেস থেকে আসে এক্সপ্রেসিভ। এক্সপ্রেস মানে প্রকাশ করা, এক্সপ্রেসিভ মোট মানে প্রকাশের ধরন, মোট মানে ধরন। তাহলে বলছে, ঠান্ডা মাথায় খেয়াল করো, বিশাল বড় লাইন, ঠান্ডা মাথায় পড়ছি আবার। 1971 যুদ্ধ আমাদের আর্টিস্টদেরকে, মানে এই সময় যারা আর্টিস্ট, সেই আর্টিস্টদেরকে উৎসাহিত করেছে। আগেরকার দিনের আর্টিস্টরা যে কাজগুলো করত, সেই কাজটা যেন তারা চালায় যায়। আগেরকার দিনের আর্টিস্টরা কি করত? তারা আসলে শিল্পের সীমাবদ্ধতা খুঁজে বের করার চেষ্টা করত। আসলে শিল্প কোন কোন জায়গায় কাজ করতে পারে না, এই সীমাবদ্ধ জায়গাগুলো খুঁজে বের করার চেষ্টা করত এবং নতুন নতুন ধরন তৈরি করত। আর কতভাবে শিল্পকে প্রকাশ করা যায়, এই ধরনগুলো তারা আবিষ্কার করার চেষ্টা করত। সেই প্রচেষ্টাটা আমাদের এখনকার দিনে যারা আর্টিস্ট, এরাও কি করছে? এরা আসলে কন্টিনিউ করে গেছে। কথা বুঝছি? প্রত্যেকে ইন্সপায়ার্ড হয়ে, 71 থেকে ইন্সপায়ার্ড হয়ে। ফর দ্য নেক্সট ফর, কারণ দ্য নেক্সট 4 ডিকেড, পরবর্তীতে 4 দশকে, একটু আগে বলছিলাম ডিকেড মানে দশক, 10 বছরে 1 দশক, তার মানে 4 দশক মানে 40 বছর। পরবর্তী 40 বছরে আর্ট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে যে শিল্প, দেখেছে মেনি এক্সপেরিমেন্টেশন, আমাদের দেশের শিল্প অনেক ধরনের, এক্সপেরিমেন্টেশন মানে পরীক্ষা নিরীক্ষা, অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা দেখেছে। আচ্ছা ভালো কথা, অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা দেখছো তো, ভালো কথা। আচ্ছা কিরকম? যেমন ধরো আর্টিস্ট ডেল্ট উইথ, ডিল মানে কাজ করা, ডেল্ট উইথ কাজ করেছিল নিউ আইডিয়া। বলছে দেখো এদিকে, আমাদের শিল্পীরা বিগত 40 বছরে, পরবর্তী 40 বছর মানে 71 পরবর্তী, স্বাধীনতা পরবর্তী 40 বছরের কথা বলছে, ক্লিয়ার? স্বাধীনতা পরবর্তী 40 বছরে তারা কাজ করেছে নিউ আইডিয়া, নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করেছে। সাচেস, যেমন ধরো ইনস্টলাইজেশন আর্ট, এই ইনস্টলাইজেশন আর্ট নিয়ে কাজ করছে, গ্রাফিক আর্ট নিয়ে কাজ করছে, রিশেপ ওল্ডার, পুরনো জিনিসকে আকৃতি পরিবর্তন নিয়ে কাজ করছে, ট্রেডিশনাল আর্ট ফর্ম, যে কোনো ট্রেডিশনাল আর্ট ফর্মের, যে কোনো ঐতিহ্যবাহী আর্ট ফর্মের আকৃতি পরিবর্তনের যে শিল্প, সেটা নিয়ে কাজ করছে। কার কোনো সমস্যা একটুকে? আজকে দিনে কম্পিউটারে বসে গ্রাফিক্স আর্টে বিভিন্ন ছবি আঁকা হয়, দেখছো? বিভিন্ন ডিজাইন করা হয়। এটা কি আজ থেকে 40 বছর আগে ছিল? রাইট? তাহলে এটা নতুন ধরনের আর্ট, ক্লিয়ার? আজকে দিনে আমাদের বিভিন্ন পুরনো বিল্ডিংগুলোকে
পুরনো যে কোনো বিল্ডিং কিংবা যে কোনো কিছুকে একেবারে পুরো ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইন করে পুরো বিল্ডিংটা নতুনের মতো করে ফেলা হয়। বিল্ডিংটা পুরনো কিন্তু তুমি দেখলে বুঝবা না এটা যে পুরনো। ক্লিয়ার? এই আর্টকে আগে ছিল, রাইট? রেনোভেশন আর্ট বলি এগুলোকে আমরা, রেনোভেশন বলি, রাইট? জানো কিনা, শুনছো কিনা জানি না, রাইট? এই রেনোভেশন আর্টগুলো যে ওইটাকে বলছিল যে রিশেপ ওল্ড আর্ট, পুরনো জিনিসকে পরিবর্তন করার যে আর্ট, এইগুলো আসলে এই 71 পরবর্তী 40 বছরে এগুলো সবগুলো আসলে আমরা প্র্যাকটিস করছি। ক্লিয়ার? এটাই বলছিল যে আমাদের আর্টিস্টরা অনেক ধরনের বিষয়, অনেক ধরনের আর্ট নিয়ে কাজ করার চেষ্টা করছে। তারপরে কি বলছে, ইফ ইউ ভিজিট, তুমি যদি কখনো ভিজিট করো, তুমি যদি কখনো যাও এনি আর্ট গ্যালারি, কোনো আর্ট গ্যালারিতে যদি যাও কিংবা আর্ট এক্সিবিশনে যদি যাও, আর্ট এক্সিবিশন তো বোঝো প্রদর্শনী, শিল্প প্রদর্শনীতে যাও, ইউ উইল ফাইন্ড, তুমি দেখবা হাউ আওয়ার আর্ট, কিভাবে আমাদের শিল্প রিফ্লেক্ট, প্রতিফলন করে আওয়ার চেঞ্জিং রিয়েলিটি, আমাদের পরিবর্তনশীল এই বাস্তবতাকে কিভাবে ফুটিয়ে তোলে ইন এ ফ্যাসিনেটিং অ্যান্ড ইনসাইটফুল ওয়ে। ফ্যাসিনেটিং ওয়ে মানে আকর্ষণীয়ভাবে, ফ্যাসিনেটিং ওয়ে আকর্ষণীয়ভাবে, অ্যাট্রাকটিভ ওয়ে, ইনসাইটফুল ওয়ে মানে অন্তর্দৃষ্টি সম্পূর্ণভাবে, কিভাবে অন্তর্দৃষ্টি সম্পূর্ণভাবে এবং কিভাবে আকর্ষণীয়ভাবে আমাদের পরিবর্তনশীল বাস্তবতাকে আমাদের শিল্পগুলো ফুটিয়ে তোলে, এগুলো দেখলে তুমি অবাক হয়ে যাবে। ক্লিয়ার স্যার? কার কোনো সমস্যা বলো? এগুলো কম্পিউটারের সাথে রিলেটেড আর কি, রাইট? কার কোনো সমস্যা? সামনে আগাচ্ছি, চলো এবার সামনে আগাচ্ছি। এস এম সুলতান, এবার একজন আর্টিস্টকে নিয়ে কথা বলবো, চলো। এস এম সুলতান, শেখ মোহাম্মদ সুলতান, ওয়াইডলি নোন অ্যাজ এস এম সুলতান। শেখ মোহাম্মদ সুলতান, যাকে আমরা ওয়াইডলি ব্যাপকভাবে এস এম সুলতান নামে চিনি, ওয়াজ এ ডিস্টিংগুইশড মানে বিশিষ্ট, না জানলে লিখে রাখবো, যে ওয়ার্ড তুমি জানো না নিজ দায়িত্বে লিখে রাখবা। ক্লিয়ার স্যার? বিশিষ্ট। তিনি ওয়াজ ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশি পেইন্টার, বাংলাদেশি চিত্রশিল্পী ছিলেন। আচ্ছা, রিনাউন, তিনি বিখ্যাত ছিলেন কিসের জন্য? রিনাউন ছিলেন ফর ইজ ডিস্টিংটিভ, ডিস্টিংটিভ মানে হচ্ছে স্পেশাল, রাইট? স্পেশাল পার্সোনাল অ্যান্ড আর্টিস্টিক স্টাইল, তার নিজস্ব যে পার্সোনাল এবং আর্টিস্টিক শৈল্পিক যে স্টাইল, তার সে স্পেশাল স্টাইলের জন্য, নিজস্ব স্টাইলের জন্য তিনি কি ছিলেন? বিখ্যাত ছিলেন, পরিচিত ছিলেন। বর্ন অন আগস্ট, আগস্ট মাসে জন্মগ্রহণ করে 1923 সালে যশোরে, বাংলাদেশে। সুলতান ইজ অফেন রিমেম্বার্ড, সুলতানকে, তার মানে হচ্ছে আমাদের এস এম সুলতানকে অফেন প্রায় সময় রিমেম্বার্ড স্মরণ করা হয়, তাকে আমরা স্মরণ করি অ্যাজ এ বহিমিয়ান আর্টিস্ট, তাকে আমরা বহিমিয়ান আর্টিস্ট বলে স্মরণ করি। বহিমিয়ান মানে যাযাবর, বহিমিয়ান মানে ভবঘুরে, যে এক জায়গায় বেশি দিন থাকে না, কিছুদিন এই জায়গায়, কিছুদিন ওই জায়গায়, কিছুদিন ওই জায়গায়, কিছুদিন এই জায়গায়। ক্লিয়ার? তাকে এরকম ভবঘুরে বা যাযাবর আর্টিস্ট বলে আমরা সর্বাধিক তাকে চিনি বা পরিচিত মানে তাকে স্মরণ করি। হু ট্রাভেল, যিনি কিনা ভ্রমণ করেছেন। কেমন ভ্রমণ করেছেন? এক্সটেন্সিভলি, ব্যাপক পরিমাণে, এক্সেসিভলি, অতিরিক্ত পরিমাণ ভ্রমণ করেছেন। 2 দিন এখানে, 2 মাস চট্টগ্রামে, 2 মাস পরে ঢাকায়, 3 মাস পরে রাজশাহী, 1 মাস পরে খুলনা, বুঝো নাই? এরকম আর কি, যে কিনা অতিরিক্ত পরিমাণে, ব্যাপক পরিমাণে কি করতেন? ট্রাভেল করতেন, ভ্রমণ করতেন, এক জায়গায় বেশি দিন থাকতেন না। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? চল সামনে যাচ্ছে। এরপরে কি হলো জানো? এরপরে বলছে ডেসপাইট, সত্ত্বেও, হিজ ইউনিক ভিশন, তার ইউনিক, তার অনন্য, তার অসাধারণ, ভিশন মানে দৃষ্টিভঙ্গি, তার অসাধারণ দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও, এখানে আসলে দৃষ্টিভঙ্গি বলতে তার ছবিকে ইন্ডিকেট করে বলছে, তার ছবির মধ্যে যে দৃষ্টিভঙ্গি ফুটে উঠছে। ক্লিয়ার? তার অসাধারণ চিত্রশিল্প, অসাধারণ চিত্রশিল্পে সে দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও, হি অনলি অ্যাচিভ ওয়াইড স্প্রেড রিকগনাইজেশন, তিনি ওয়াইড স্প্রেড, ব্যাপক পরিমাণে, রিকগনাইজেশন, স্বীকৃতি লাভ করেছেন লেটার ইন লাইফ, বলছে তার জীবনের লেটার, পরবর্তী মানে শেষ পর্যায়ে গিয়ে বা অনেক পরে গিয়ে তিনি আসলে স্বীকৃতি পেয়েছেন, মানে বিশ্ব জুড়ে বা পুরো দেশ জুড়ে ওয়াইড স্প্রেড স্বীকৃতি পেয়েছেন অনেক পরে গিয়ে। তাহলে কি বলছে, পুরো লাইনটা আবার বলছি, দেখো এদিকে। তাহলে এখানে কি বলছে? বলছে তার অনন্য অসাধারণ দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও তিনি আসলে ব্যাপক কি পেয়েছেন? পরিচয় পেয়েছেন কখন? জীবনের শেষ পর্যায়ে গিয়ে। হিজ ওয়ার্ক, তার কাজগুলো, ওয়াজ ফার্স্ট শোকেসড, তার কাজগুলো সর্বপ্রথম প্রদর্শন করা হয়েছিল কোথায়? ঢাকাতে। কত সালে? 76-এ। আচ্ছা, ভালো কথা গেল একটা ঘটনা। এবং এ সিগনিফিক্যান্ট, একটা গুরুত্বপূর্ণ, সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ। এরপরের শব্দটা দেখো কি লিখছে? রেট্রোস্পেকটিভ। রেট্রোস্পেকটিভ বুঝো? রেট্রোস্পেকটিভ মানে হচ্ছে পুরনো করা কোনো কাজ, পুরনো কাজগুলোকে বলি রেট্রোস্পেকটিভ, পুরনো যে কাজগুলো আগে করছো রেট্রোস্পেকটিভ বলি আমরা। তাহলে একটু খেয়াল করো এদিকে। এবং ঠান্ডা মাথায় দেখো, হিজ ওয়ার্ড, ওকে রাইট, তার যে কাজ বলছে, সরি, অ্যান্ড সিগনিফিক্যান্ট, রাইট, অ্যান্ড সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ, রেট্রোস্পেকটিভ পুরনো করা কাজ। আচ্ছা ভাই, আমাদের এস এম সুলতানের পুরনো করা কাজ মানে বুঝছো? তার আগের করা কাজ মানে কি? তার আগে আঁকা কোনো ছবি, আগে আঁকা চিত্র, এগুলোর কথা বলছে। তার পুরনো আঁকাঝোঁকা করা সেই ছবিগুলো
অর্গানাইজ কি করেছিল, এগুলো অর্গানাইজ করে আরেকটা চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। কে আয়োজন করছিল? দ্য গথিক ইনস্টিটিউট। জানো কিনা জানি না, এটা একটা প্রতিষ্ঠানের নাম। এই গথিক ইনস্টিটিউট মূলত জার্মান ভাষা শিখাইতো। জার্মান ভাষা শুধু শিখাইতো না, এই প্রতিষ্ঠানটা এখনো আছে। এটা ওয়ান কাইন্ডস অফ কোচিং সেন্টার বলতে পারো। এই গথিক ইনস্টিটিউটটা তারা মানে স্পন্সর করছিল, কি তারাই পুরোটা আয়োজন করছিল। ক্লিয়ার স্যার? এই গথিক ইনস্টিটিউট দ্বারা অর্গানাইজ আয়োজন করা হয়েছিল তার গুরুত্বপূর্ণ পুরনো কাজগুলো, মানে পুরনো ছবি, গুরুত্বপূর্ণ ছবিগুলো নিয়ে একটা এক্সিবিশন আয়োজন করছিল। কোথায়? ঢাকাতে। কত সালে? 87-এ। এই 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 প্রদর্শনের মধ্য দিয়ে সলিডিফাইড হয়েছিল, মজবুত হয়েছিল, দৃঢ় হয়েছিল। কি দৃঢ় হয়েছিল? কোন জিনিসটা মজবুত হয়েছিল? হিজ স্ট্যাটাস, তার অবস্থান। হিজ স্ট্যাটাস, তার অবস্থান। তার মানে কার? এস এম সুলতানের। অ্যাজ এ মেজর আর্টিস্ট, একজন মেজর আর্টিস্ট হিসেবে, প্রধান শিল্পী হিসেবে তার অবস্থানটা সুদৃঢ় হয়েছিল। তার মানে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, এই ছবি প্রদর্শনীর মধ্য দিয়ে আসলে মানুষজন কি পাইছিল? মানুষজন একটা বিগ পিকচার পাইছিল যে না, এস এম সুলতান নামের একজন ব্যক্তি আছে যিনি খুব ভালো আঁকাঝোঁকা করতে পারেন। কথা বুঝছি? ক্লিয়ার? কার কোনো সমস্যা? কার কোনো সমস্যা? চলো সামনে আগাচ্ছি। এরপরে কি বলছে ভাই দেখো, ডেসপাইট কামিং ফ্রম, ডেসপাইট সত্ত্বেও, কামিং ওকে রাইট, ফ্রম আন্ডার প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড। আন্ডার প্রিভিলেজ বুঝো সুবিধা বঞ্চিত, সুবিধা বঞ্চিত বুঝো গরিব পরিবার আর কি এক কথায়, রাইট? আন্ডার প্রিভিলেজ সুবিধা বঞ্চিত, ব্যাকগ্রাউন্ড মানে পরিবার, সুবিধা বঞ্চিত পরিবার থেকে উঠে আসা সত্ত্বেও এস এম সুলতান মেড হিজ মার্ক। এস এম সুলতান সে তার চিহ্ন রেখে গেছে ইন দ্য আর্ট ওয়ার্ল্ড, এই পৃথিবীতে। কোন পৃথিবীতে? আর্ট ওয়ার্ল্ডে, শিল্পের দুনিয়াতে। আর্টের যে দুনিয়া, সে শিল্পের দুনিয়ায় তিনি একটা চিহ্ন রেখে গেছেন। কিসের মধ্য দিয়ে? থ্রু। থ্রু মানে বুঝো রাইট, ভিতর দিয়ে। শের মানে হচ্ছে পিওর সিনোনিম, একেবারেই খাঁটি, পিওর, রাইট? প্যাশন মানে আবেগ, একেবারে তার নিখুঁত, তার নির্ভেজাল সে আবেগ দিয়ে, সে আবেগ দিয়ে কি করেছে? এই আর্টের দুনিয়ায় তার একটা চিহ্ন রেখে গেছে। আর কি দিয়ে? হিজ অ্যাবিলিটি, তার যে সক্ষমতা, টু বিল্ড, সে যে তৈরি করতে পারে এন্ডিউরিং কানেকশন। এন্ডিউরিং মানে হচ্ছে স্থায়ী, এন্ডিউরিং স্থায়ী, কানেকশন তো বুঝো সম্পর্ক। সে যে শিল্পের দুনিয়ায় একটা স্থায়ী সম্পর্ক তৈরি করে রাখতে পারে, এই যে সক্ষমতা, তার যে ছবি, যে ছবি আঁকতে পারে, যে ছবিগুলো শিল্পের দুনিয়ায় স্থায়ীভাবে জায়গা করে নেবে, এই সক্ষমতার কারণে এবং তার নিখাত, একেবারে খাঁটি, একেবারে নির্ভেজাল আবেগ, এই দুই জিনিস দিয়ে সে আসলে শিল্পের দুনিয়ায় একটা চিহ্ন রেখে গেছে। কথা বুঝছি? বলছে although his family could not afford, although যদিও his family could not afford, তার পরিবার অ্যাফোর্ড করতে পারে নাই, ওকে রাইট, his education, তার মানে তার পড়াশোনার খরচ অ্যাফোর্ড করতে পারে নাই, দিতে পারে নাই। আল কলকাতা স্কুল অফ আর্ট, কলকাতা স্কুল অফ আর্টে তার পড়াশোনার খরচ তার পরিবার যদিও দিতে পারে নাই, হি রিসিভ, সে গ্রহণ করেছিল স্পেশাল, বিশেষ রিকমেন্ডেশন। রিকমেন্ডেশন মানে সুপারিশ, সে একটা বিশেষ সুপারিশ পেয়েছিল। দ্যাট অ্যালাউ, যে সুপারিশটা তাকে অনুমোদন করেছিল, হিম, তাকে, টু স্টাডি দেয়ার, সেখানে পড়াশোনা করার। সেখানে মানে কোখানে? এই যে রাইট, এই যে কলকাতা আর্ট স্কুলে পড়াশোনা করার অনুমোদন পেয়েছিল ফর 3 ইয়ার্স, 3 বছরের জন্য। তাহলে বলছে তার পরিবার তাকে আসলে টাকা পয়সা দিতে পারে নাই, তার স্কুলের, তার আর্ট স্কুলে পড়ার টাকা পয়সা দিতে পারে নাই, কিন্তু একটা সুপারিশের কারণে, একটা সুপারিশ পাওয়ার কারণে কলকাতা আর্ট স্কুলে সে 3 বছর ফ্রিতে পড়াশোনা করতে পারছে। কারো কোন প্রশ্ন? চলো সামনে আছি। হি ইজ ভেরি সিম্পল, তার খুব সাদামাটা, বাট হাইলি ফিলোসফিক্যাল আর্ট। তার খুব সিম্পল, সাদামাটা, বাট হাইলি, কিন্তু উচ্চমানের ফিলোসফিক্যাল, ফিলোসফিক মানে আধ্যাত্মিক না, সরি, দার্শনিক, সরি, রাইট। আর্ট মানে শিল্প। তার খুব সাদামাটা কিন্তু উচ্চমানের দার্শনিক শিল্পগুলো, হুইচ ফিচার, যে দার্শনিক শিল্পগুলো, তার সে ছবিগুলো, যেটার ফিচার ছিল, ফিচার মানে বৈশিষ্ট্য, তার ছবির বৈশিষ্ট্য কি ছিল? প্রকৃতি এবং পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের প্রকৃতি নিয়ে তার আকাশের সাদামাটা ছবিগুলো। এই ছবিগুলো যদিও সাদামাটা, কিন্তু এগুলো অনেক বেশি ফিলোসফিক্যাল, অনেক বেশি আধ্যাত্মিক, অনেক বেশি দার্শনিক, আধ্যাত্মিক না, এক্স্যাক্টলি দার্শনিক। হ্যাজ বিকাম, ওকে রাইট, দেখো প্রাইম সোর্স। বলছে এখানে একটা শব্দ মিস গেছে মনে হচ্ছে, হ্যাজ বিকাম কিছু আছে, কিছু আছে, কোন শব্দ আছে এখানে তোমার? নাই না? আচ্ছা সমস্যা, রাইট। চলো দেখে হিজ ভেরি সিম্পল বাট হাইলি ফিলোসফিক্যাল আর্ট
which feature nature and the people of Bangladesh, যেটার মূল বৈশিষ্ট্য ছিল বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের প্রকৃতি, has been prime source, এটা আসলে প্রধান সোর্স, উৎস হয়ে উঠেছে ইন্সপাইরেশন তো বোঝো আগ্রহ, ওকে রাইট, ফর নিউ জেনারেশন, নতুন জেনারেশনের যে পেইন্টার চিত্রশিল্পী তাদের কাছে এটা কি হয়ে উঠেছিল, অনেক বড় একটা প্রাইম সোর্স অফ ইন্সপাইরেশন, প্রধান উৎসাহের জায়গা হয়ে উঠেছিল। কারো সমস্যা? সামনে আগাচ্ছি, হ্যাঁ আসো। বলছে সুলতানস ক্যারেক্টার, সুলতানের যে চরিত্র নিয়ে, সুলতান যে ক্যারেক্টারগুলো নিয়ে ছবি আঁকতো, এদের মধ্যে ছিল ফার্মার, কৃষকদের নিয়ে ছবি আঁকতো, রুলার উইমেন, গ্রামের মহিলাদের নিয়ে ছবি আঁকতো, চিলড্রেন, বাচ্চাদের নিয়ে ছবি আঁকতো, অ্যানিমেল, পশু পাখি নিয়ে ছবি আঁকতো, ইভেন প্যাট, এমনকি প্যাট তো বুঝো, প্যাট মানে হচ্ছে পোষা কুকুর বেড়াল, সে পোষা কুকুর বেড়ালকে নিয়েও কি করতো, ছবি আঁকতো। কার কোনো সমস্যা? চলো স্যার সামনে যাচ্ছি। এরপরে কি বলছে, দ্য মেইন ফিচার, প্রধান বৈশিষ্ট্য অফ হিজ পেইন্টিংস, তার পেইন্টিং এর প্রধান বৈশিষ্ট্য, তার ছবিগুলোর প্রধান বৈশিষ্ট্য ছিল মাস্কুলার ফার্মার। মাস্কুলার মানে পেশি সমৃদ্ধ, যার ভালো পেশি আছে, পেশি বুঝতো রাইট, মাসেল আর কি, ওকে রাইট, কি বলছে, হ্যাঁ মাস্কুলার ফার্মার উইথ এক্সটেন্সিভ, যার কিনা এক্সটেন্সিভ মানে ব্যাপক, মাসেল, প্রচন্ড পরিমাণ মাসেল সমৃদ্ধ ফার্মার, কৃষক, অ্যান্ড গডলি ফিজিক্যাল স্ট্রেচার, এবং সেই মাসেল সমৃদ্ধ ফার্মারকে তিনি এমনভাবে উপস্থাপন করতেন, গডলি, দেবতাদের মতো, রাইট, ফিজিক্যাল স্ট্রেচার মানে তো বুঝো কাঠামো, স্ট্রেচার কাঠামো, ক্লিয়ার, শারীরিক কাঠামো করে দেখাতেন। তাহলে ভাই বুঝো, ঠান্ডা মাথায় খেয়াল করো, এখন আমি ছবি আঁকতে পারি কৃষকদেরকে খুব হ্যাংলা পাতলা, রোগা পাতলা, খুব কষ্টে জীবনযাপন করছে এরকম করেও আঁকতে পারি, তাদেরকে খুব মানে ছোট দেখায়, তাদেরকে খুব বেশি দুর্বল প্রকৃতির করে দেখাইতে পারি। আবার আমি কি করতে পারি, কৃষকদেরকে আসলে অনেক বেশি মাসেল সমৃদ্ধ, অনেক বেশি সুঠামদেহী এরকম করে দেখাইতে পারি, কথা বুঝছি? তো আসলে এস এম সুলতান কি করতো, তার প্রধান বৈশিষ্ট্য ছিল ছবির, সে কৃষকের ছবি আঁকলে কৃষকদেরকে খুব মাসেল সমৃদ্ধ দেখাইতো, ক্লিয়ার, কৃষকটা খুব মাসেল সমৃদ্ধ, চমৎকার শরীরিক মানে শারীরিক কাঠামো সমৃদ্ধ দেখাইতো, ওকে রাইট, যেটা কি না বলছে দেখো, which make his farmer larger than life, যেটা তার কৃষকদেরকে লাইফ, প্রাণের চেয়েও বেশি মানে বুঝো, মানে মানুষের চেয়েও অতি মানবীয় করে দেখানো হইতো, তাদেরকে দেবতাদের মতো করে উপস্থাপন করা হইতো, ক্লিয়ার। তারা আসলে সোজা কথা হচ্ছে ফার্মারদেরকে গ্লোরিফাই করতো, ফার্মারদেরকে কখনো ছোট করতো না, সে ফার্মারদেরকে গ্লোরিফাই করতেন, রাইট, তাদেরকে আসলে বুঝাইতো যে তারা আসলে অনেক ক্ষমতাধর, ক্লিয়ার, রাইট, এরকম করে ছবিগুলো আঁকতেন আর কি। সুলতান টুক লিটল কেয়ার, সুলতান খুব সামান্য যত্ন নিয়েছে, অফিস বলছে দেখো ফিনিশ ওয়ার্ক, তার সম্পূর্ণ করা কাজের খুব কমই যত্ন নিয়েছেন, অ্যান্ড মেনি আর লস্ট, এবং অনেক শিল্পকর্ম পরবর্তী জীবনে হারাই ফেলছে তিনি, ক্লিয়ার স্যার, সংরক্ষণ করতে পারেন নাই। একটু পর্যন্ত কারো প্রশ্ন আছে? যেটা লেখার দায়িত্ব মনে করবা, লেখা দরকার, নিজ দায়িত্বে লিখে নিবা, বলে দিলাম। হি ওয়াজ আনকনসার্ন, তিনি আনকনসার্ন থাকতেন, অসচেতন থাকতেন, অ্যাবাউট, হি ওয়াজ আনকনসার্ন, তিনি অসচেতন ছিলেন, অ্যাবাউট ইউজিং ম্যাটেরিয়াল, বিভিন্ন ম্যাটেরিয়াল ব্যবহার করার ক্ষেত্রে, বিভিন্ন উপাদান ব্যবহার করার ক্ষেত্রে, দ্যাট উড প্রিজার্ভ, যে উপাদানগুলো প্রিজার্ভের কাজে লাগে, প্রিজার্ভ মানে সংরক্ষণ, জানো কিনা জানি না, যে কোনো ছবি আঁকার সময়, যে কোনো ছবি যখন আঁকে আমাদের চিত্রশিল্পীরা কিছু পেন্টিং কি করতে হয়, ওই ছবির উপর দিয়ে লেপটে দিতে হয়, ক্লিয়ার, যাতে করে ছবিগুলো কি না হয়, নষ্ট না হয়ে যায়, ঘুনে তোমার কি হয়, কাপড়গুলো মানে কাগজগুলো খেয়ে না ফেলে, পোকাপাকড়, ক্লিয়ার। তিনি এই বিষয়গুলো ব্যাপারে খুব সচেতন ছিলেন না। ওকে, সুলতান সং, আচ্ছা ভাই সিম্পল বুঝো, সুলতানের গানগুলো, আচ্ছা লাইনটাকে পুরোটা বলি তারপর তোমার বোঝায়, হ্যাঁ, সুলতানের আগে শাব্দিক বাংলা করি, সুলতান সং ওয়াজ নেভার অ্যাবাউট লিগেসি অফ আর্ট ওয়ার্ক বাট অফ আইডিয়া, সুলতানের সংগুলো, আচ্ছা ভাই সুলতান মানে এস এম সুলতান কি কখনো গান গাইছে? তাহলে সুলতানের গান মানে কি, ভালো করে বুঝো দিকে, সুলতানের গান বলতে সুলতানের শিল্পকর্মগুলোকে এখানে মেটাফরিক্যালি সং বলছে, কথা বলছি, রূপক অর্থে সং বলতেছে, ক্লিয়ার। সুলতানের শিল্পগুলো নেভার অ্যাবাউট এ লিগেসি, এটা কখনো লিগেসি ছিল না, অফ ওকে রাইট, অফ আর্টওয়ার্কের লিগেসি ছিল না। লিগেসি মানে কি, লিগেসি মানে হচ্ছে উত্তরাধিকার মানে বুঝো, একটু বুঝাই বলি, সিম্পল বুঝো। এখন ধরো তোমার বাপে তোমার জন্য একটা জমি রেখে গেছে, তুমি এই জমিটাতে কি করতেছো, তুমি জমিতে থাকতেছো, কিংবা বাড়িতে তুমি থাকো, এটা হচ্ছে তুমি লিগেসিতে পাইছো, ক্লিয়ার, উত্তরাধিকার সূত্রে পাইছো। এবার ভালো করে বুঝো, আমাদের উত্তরাধিকার সূত্রে মানে আমাদের পূর্বপুরুষেরা, আমাদের আগের দিনের আর্টিস্টরা আর্ট যে আঁকতো, শিল্প আঁকতো, ওরা কি নিয়ে শিল্প আঁকতো, ওরা শিল্প আঁকতো হচ্ছে গ্রাম, গায়ের বধূ, নদী, বাচ্চা কাচ্চা, তারপরে হচ্ছে তোমার গ্রামের মানে বংশং, শুধু এগুলো নিয়ে ছবি আঁকতো, ক্লিয়ার। তো ভাই
আমাদের এস এম সুলতান এসে সর্বপ্রথম এই লিগেসি ভেঙে দিছে। এই উত্তরাধিকার, এই ধারাবাহিকতা, লিগেসি মানে উত্তরাধিকার, লিগেসি মানে ধারাবাহিকতা অফ, বলছে দেখো এদিকে অফ আর্ট ওয়ার্ক, তার আর্ট ওয়ার্ক গুলো, তার বলছে দেখো তার গানগুলো, তার শিল্পগুলো ওয়াজ নেভার অ্যাবাউট লিগেসি অফ আর্ট ওয়ার্ক, তার শিল্পকর্মগুলো কখনোই বলছে দেখো দিকে উত্তরাধিকার বা ধারাবাহিকতা মেনটেন করে নাই। ধারাবাহিকতা মেনটেন মানে কি, আমার আগের যারা শিল্পী ছিল তারা গ্রাম অঞ্চল, এই যে প্রকৃতি এগুলো নিয়ে আঁকছে, আমি সর্বপ্রথম আল্লাহর বান্দা যে কি করছি, যেগুলো বাদ দিয়ে রিসেন্ট টাইমের ছবি আঁকা শুরু করছি। রিসেন্ট কি, এখন মানুষ কি হচ্ছে, তোমার দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে, আমি এখন প্রকৃতির ছবি আঁকা করবো কি, আমি কি করছি, আমি মানুষের এই ছবিগুলো আঁকা শুরু করছি। ডাস্টবিন থেকে মানুষ নিয়ে খাবার খাচ্ছে, এর কিছু দূরে শকুন দাঁড়ায় আছে, ওই মানুষটা মারা গেলে ওই মানুষটারে খাবে, এই ছবিগুলো আঁকা শুরু করছি। ক্লিয়ার? এটা কি আঁকা শুরু করছিল? জয়নুল আবেদিন। কথা বলছি, এটাই বলছে যে তার কাজগুলো আসলে কখনো উত্তরাধিকার সূত্রে বা ধারাবাহিকতা সে মেনটেন করে নাই, বাট অফ বরং আইডিয়া, সে তার নিজস্ব আইডিয়া নিয়ে কি করছে, ছবি আঁকছে। তার মাথায় যে আইডিয়া আসছে, সে আইডিয়া নিয়ে ছবি আসছে। আগেরকার দিনে যে শিল্পীরা, তাদের ধারাবাহিকতা তিনি মেনটেন করেন নাই। বুঝছি? কথা বলছি? শিওর? চল সামনে যাচ্ছি। এবার কি বলছে, অ্যাপার্ট ফ্রম এক শব্দ, কিন্তু এটা অ্যাপার্ট ফ্রম এক শব্দ। অ্যাপার্ট ফ্রম মানে এছাড়াও বা ছাড়াও, অ্যাপার্ট ফ্রম এছাড়াও, বিং অ্যাওয়ার্ডেড প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, বলছে দেখো বিং অ্যাওয়ার্ডেড, প্রেস্টিজিয়াস তো বুঝো সম্মানিত, অ্যাওয়ার্ড মানে পুরস্কার, বিভিন্ন সম্মানিত পুরস্কার বা সম্মানিত বা সম্মানীয়, রাইট, যেটা বলো শ্রদ্ধেয় পুরস্কার পাওয়ার ছাড়াও, এটা ছাড়াও পুরস্কার তো পাইছে, এছাড়াও কি হয়েছে, রাইট, কি লিখছে এখানে, রাইট, রাইট লিখলো অ্যাকোলেটস মানে কি, অ্যাকোলেটস মানে প্রশংসা করা, প্রশংসিত হওয়া, অ্যাকোলেটস করা, রাইট, কারো সম্পর্কে প্রশংসা করা বা প্রশংসা কুড়ানো, অ্যাকোলেটস। তাহলে বলছে পুরস্কার পাওয়ার পাশাপাশি, পুরস্কার পাওয়া ছাড়াও তিনি অ্যাকোলেটস হয়েছেন, প্রশংসিত হয়েছেন। আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনের প্রশংসা পাইছে। বিং ফিচার হয়েছেন, ফিচার বুঝো জায়গা করে নেওয়া, রাইট, ইন টপ অফ আর্ট ইনস্টিটিউশন, রাইট, বিশেষ করে তুলে ধরা, বিশেষভাবে তুলে ধরা, জায়গা করে নেওয়া, ইন টপ অফ আর্ট ইনস্টিটিউশন, টপ আর্ট ইনস্টিটিউশন, ভালো মানের আর্ট ইনস্টিটিউশনগুলোতে তাকে আসলে কি করা হয়েছে, জায়গা করে দেওয়া হয়েছে, তাকে বিশেষভাবে ফুটে তোলা হয়েছে। অনেক আর্ট স্কুলের নাম তার নামেই তৈরি করা হয়েছে, অনেক আর্ট স্কুলে তার ছবি বড় করে টাঙায় রাখা হয়েছে, এগুলো আর কি। সুলতান রিসিভ ওয়াইড প্রেস কাভারেজ, সুলতান রিসিভ পেয়েছিল, ওয়াইড ব্যাপক পরিমাণে প্রেস কাভারেজ পেয়েছিল। প্রেস কাভারেজ তো বুঝো পত্রিকায় জায়গা করে নেওয়া, পত্রিকায় নিউজ করে নেওয়া, ক্লিয়ার, পত্রিকায় জায়গা করে নিয়েছিল। অ্যান্ড ওকে রাইট লরেটরি ক্রিটিক্যাল, ওকে রাইট লরেটরি ক্রিটিক্যাল রিভিউ। আচ্ছা ভাই ভালো করে বুঝো, লরেটরি মানে প্রশংসামূলক, ক্রিটিক্যাল রিভিউ বুঝো, এমনি ক্রিটিক্যাল মানে হচ্ছে সমালোচনা, রিভিউ মানে মতামত, সমালোচনামূলক মতামত। এখানে ক্রিটিক্যাল রিভিউ বলতে পর্যালোচনা বোঝাচ্ছে, সমালোচনা পর্যালোচনা দুই কনসেপ্ট। আমি ধরো ওর নামে শুধু খারাপটা বলে যাব, এটার নাম সমালোচনা, ক্লিয়ার, ওর ভালোটাও বলবো খারাপটাও বলবো, রাইট, এটা হচ্ছে তোমার পর্যালোচনা, ক্লিয়ার। তাহলে বলছে যিনি আসলে ব্যাপক পরিমাণে প্রেস কাভারেজ পেয়েছিলেন, তাকে নিয়ে আসলে ব্যাপক পরিমাণ পত্রপত্রিকায় লেখা হয়েছে। কি লিখছে, তার খারাপ দিক না, লরেটরি প্রশংসামূলক, ক্রিটিক্যাল রিভিউ, তার প্রশংসামূলক বিভিন্ন পর্যালোচনা লেখা হয়েছে, মানে তাকে প্রশংসা করে অনেক আর্টিকেল, অনেক প্রবন্ধ ছাপানো হয়েছে পত্রিকাগুলোতে। ইন ওকে রাইট রিনাউন্ড নিউজ পেপার, বিখ্যাত নিউজ পেপারে তাকে নিয়ে নিউজ ছাপানো হয়েছে, লাইক যেমন ধরো নিউ ইয়র্ক টাইম, ওয়াশিংটন পোস্ট, দ্য টেলিগ্রাম, দ্য টাইম, দ্য গার্ডিয়ান, লিমার্ডো, ওকে রাইট অ্যান্ড মেনি মোর। আরো অনেক বিখ্যাত আন্তর্জাতিক পত্রিকায় তার আসলে কি করা হয়েছে, সে বেচারা আসলে জায়গা করে নিছে, তাকে নিয়ে বিভিন্ন প্রবন্ধ আর্টিকেল ছাপানো হয়েছে। বুঝছি? ক্লিয়ার? টেলিগ্রাম মানে এই টেলিগ্রাম অ্যাপ না বেহাদব, রাইট, একটা পত্রিকার নাম, বিখ্যাত পত্রিকা, এখন আগে থেকে শুরু করে এখনো আছে এটা, রাইট। দেখো এদিকে রয়টার্সের মতো, কি রয়টার্স, বিবিসি, সিএনএন এর মতো। হি বিকেম ওকে রাইট ইন্টারন্যাশনালি অ্যাক্লেম মানে প্রশংসিত হওয়া। তিনি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে অ্যাজ এ গ্রেট পেইন্টার, একজন বিখ্যাত চিত্রশিল্পী হিসেবে, অফ ক্লাসিক্যাল ডাইমেনশন, ক্লাসিক মানে বুঝো কালজয়ী, ডাইমেনশন মানে মাত্রা, কালজয়ী মাত্রার একজন বিখ্যাত শিল্পী হিসেবে তিনি কি পেয়েছেন, প্রশংসা পেয়েছেন। কালজয়ী বুঝো তো, কালজয়ী বুঝো যেই জিনিসগুলো কালকে জয় করছে, কাল মানে বুঝো, কাল তো তিনটা জানো না, অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। যার কাজ ধরো কোনো মানুষ একটা গান গাইছে, এই গানটা অতীত বলো, বর্তমান বলো, ভবিষ্যৎ বলো, যে কালে বলো, এই গানটা জনপ্রিয় হবে। উনি একটা ছবি আঁকছে, যেই ছবিটা উনি অতীতকালেও জনপ্রিয় ছিল, বর্তমানেও জনপ্রিয়, সামনের দিনও জনপ্রিয় হবে। যারা কালকে জয় করে তাদেরকে বলে কালজয়ী। কথা বলছি তো, বলছে কালজয়ী, তিনি ডাইমেনশন মাত্রার, কালজয়ী মাত্রার একজন শিল্পী হিসেবে
প্রশংসা করিয়েছেন। সুলতান রিসিভ 21 পদক, তিনি 21 পদক পেয়েছেন, স্বাধীনতা পদক পেয়েছেন, বাংলাদেশ চারুশিল্পী সংসদ পদক পেয়েছেন, আদার প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, অন্যান্য সম্মানসূচক পুরস্কার তিনি পেয়েছেন। কারো প্রশ্ন? কারো কোনো সমস্যা? একটুকে কোনো প্রশ্ন? চলো সামনে আগাচ্ছি। হ্যাঁ, সামনে আগাচ্ছি, চলো। এবার ভাই দেখো, এরপরে হচ্ছে নবেরা আহমেদ। চলো ভাই, নবেরা আহমেদ আমাদের চিটংয়ের মেয়ে, নবেরা আহমেদ চিটংয়ের মেয়ে, ক্লিয়ার? দেখো এদিকে, নবেরা আহমেদ, আমি যদি ভুল না করি উনি চিটংয়ের মেয়ে। নবেরা আহমেদ ওয়াজ দ্য পায়োনিয়ার, তিনি ছিলেন পায়োনিয়ার। পায়োনিয়ার তো বুঝো, অগ্রদূত, পথিকৃৎ, যাই বলো, রাইট? যিনি যে কোনো একটা কাজ প্রথম শুরু করছিলেন, ক্লিয়ার? তো বলছে নবেরা আহমেদ ছিল পায়োনিয়ার। আলী দেখো এদিকে, খেয়াল রেখো এদিকে একটু, রাইট? দেখো এদিকে, নবেরা আহমেদ ওয়াজ এ পায়োনিয়ার, তিনি ছিলেন পায়োনিয়ার, ইন্ট্রোডিউসার, ওকে রাইট, অফ মডার্ন স্ক্রাপচিং। স্ক্রাপচিং তো বুঝে, স্ক্রাপচার থেকে আসে ভাস্কর্য, আধুনিক যে ভাস্কর্য, ভাস্কর্য বুঝো, ওই যে বিভিন্ন মূর্তি, বিভিন্ন স্ট্যাচু বানায় যেগুলো আর কি। তো বলছে আধুনিক ভাস্কর্য ইন বাংলাদেশ, বাংলাদেশে আধুনিক ভাস্কর্যের তিনি ছিলেন পায়োনিয়ার। শি ইজ অলসো ওয়ান অফ দ্য মোস্ট আন্ডার অ্যান্ড মিস প্রেজেন্টেড, বলছে আর্টিস্ট, তিনি হচ্ছে সবচেয়ে বেশি আন্ডার অ্যান্ড মিস প্রেজেন্টেড। আন্ডার বুঝো তো, শোনো নাই? আন্ডার রেটেড, ওভার রেটেড শোনো নাই? আন্ডার রেটেড, ওভার রেটেড শোনো নাই কখনো? রাইট, দেখো এদিকে, মানে ওনার যোগ্যতা যতটুকু ছিল অতটুকু তিনি ইসলাম পান নাই। মিস ইন্টারপ্রিটেড মানে কি? ভুলভাবে উপস্থাপনকৃত, ক্লিয়ার? তিনি কম এবং ভুলভাবে উপস্থাপনকৃত, বলছে আর্টিস্টদের মধ্যে একজন। ইন দ্য কান্ট্রি, আমাদের দেশে যে সকল আর্টিস্টদেরকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, আমাদের দেশে যে সকল আর্টিস্ট অনেক প্রতিভা থাকা সত্ত্বেও আসলে ওই পরিমাণ আসলে সুনাম পায় নাই, এরকম অনেকগুলো আর্টিস্টের মধ্যে একজন আর্টিস্ট হচ্ছে নবেরা আহমেদ। আচ্ছা, ওয়েন ডিসক্রাইবিং দ্য ওয়ার্ড, ওয়েন যখন ডিসক্রাইবিং বর্ণনা করা হচ্ছিল দ্য ওয়ার্ডস কাজগুলোকে, অফ ফার্স্ট মডার্ন বাংলাদেশি স্কাল্পটর নবেরা আহমেদ, প্রথম বাংলাদেশি স্থাপত্য হচ্ছে ভাস্কর্য শিল্পী নবেরা আহমেদের কাজগুলোকে যখন বর্ণনা করতেছিল, তখন শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রোক্লেম, তখন শিল্পাচার্য জয়নুল আবেদিন তিনি ঘোষণা দিয়েছিলেন, তিনি বলেছিলেন, হোয়াট নবেরা ইজ ডুইং, নবেরা আহমেদ এখন যেটা করতেছে, নাও এখন যেটা করতেছে, উইল টেক আস, এটা আমাদেরকে, উইল টেক আস আমাদেরকে নিতে হবে, এ লং টাইম, দীর্ঘ সময়, টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে। তাহলে বলছে নবেরা আহমেদ এখন যে কাজগুলো করতেছে, এই কাজগুলো বোঝার জন্য আমাদের অনেক সময় লাগবে। শি ইজ দ্যাট কাইন্ড অফ আর্টিস্ট, তিনি হচ্ছে সেই ধরনের একজন শিল্পী, মানে যে শিল্পীর কাজ বুঝতে হইলে আমাদেরকে আসলে অনেক দিন সময় লাগবে, অনেক দিন সময় আসলে বুঝতে হবে, ক্লিয়ার? অনেক দিন সময় লাগবে এটা বোঝার জন্য, তার গুরুত্ব বোঝার জন্য। ভালো কথা। তারপরে কি বলছে, কি এমন করছে সে দেখি, দিস অ্যাপ্লি, অ্যাপ্লি মানে অ্যাপ্রোপ্রিয়েটলি, যথার্থভাবে। আমি চাইলে অ্যাপ্রোপ্রিয়েটলি লিখতে পারতাম, যথার্থভাবে, কারেক্ট লিখতে পারতাম। দিস অ্যাপ্লি ডিসক্রাইবস, ওকে রাইট, দিস অ্যাপ্লি ডিসক্রাইব হার প্রোগ্রেসিভ থট, এটা অ্যাপ্লি সার্থকভাবে, যথার্থভাবে, বলছে ডিসক্রাইব বর্ণনা করছে, দ্য প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ মানে প্রগতিশীল, উন্নয়নশীল, ওকে রাইট, থটস মানে চিন্তা, তার প্রগতিশীল চিন্তাগুলোকে, এই কথাটা যথার্থই বর্ণনা করেছে ইন দ্য ফিল্ড অফ স্কাল্পচার, বলছে স্কাল্পচার ফিল্ডে, স্কাল্পচার মানে বুঝতো ভাস্কর্য, ভাস্কর্যের ক্ষেত্রে, বলছে দেখো আমি পিছনে আবার বলছি, দিস অ্যাপ্লি, ইট অ্যাপ্রোপ্রিয়েটলি ডিসক্রাইবস, ওকে রাইট, দিস এই যথার্থভাবে বর্ণনাগুলো, এই যথার্থ বর্ণনাগুলো, হার প্রোগ্রেসিভ থট ইন দ্য ফিল্ড অফ স্কাল্পচার, বলছে দেখো এদিকে, এই যথার্থভাবে বলা কথাগুলো বর্ণনা করেছে তার প্রগতিশীল চিন্তাগুলোকে ইন দ্য ফিল্ড অফ স্ট্রাকচার, বলছে দেখো স্ট্রাকচার ফিল্ডে তার যে অবস্থান, এই অবস্থানটাকে ঠিকঠাক মতোই আসলে কি বলছে, এটা প্রকাশ করছে। এই কথাটা মানে কোন কথাটা, জয়নুল আবেদিনের এই উক্তিটা। তাহলে বলছে জয়নুল আবেদিনের বলা এই কথাটা আসলে তিনি যথার্থই বলেছেন। নবেরা আহমেদ ওয়াজ বর্ন ইন কালচারালি ইনক্লিন ফ্যামিলি, কালচারালি মানে হচ্ছে সাংস্কৃতিকভাবে, ইনক্লিন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর প্রতি ঝুঁকে যাওয়া, ইনক্লিন হওয়া, কারো প্রতি ঝুঁকে যাওয়া, কোনো কিছুর প্রতি ঝোঁক থাকা, কোনো কিছুর প্রতি আগ্রহ থাকা, কোনো কিছুর প্রতি দুর্বলতা থাকা। এখানে কালচারাল ইনক্লিন বলতে এক শব্দে বলছে সংস্কৃতিমনা, কথা বলছি, রাইট? তাহলে বলছে তিনি সংস্কৃতিমনা এক পরিবারে জন্মগ্রহণ করছে চিটাগংয়ে, ভালো কথা। ওয়ার শি ওয়াজ ইন্সপায়ার্ড, ওয়ার যেখানে তিনি আসলে ইন্সপায়ার্ড হয়েছিলেন, বাই হার মাদার স্কিল, তার মায়ের দক্ষতার দ্বারা, ইন মেকিং ডল হাউস, তার মা আসলে কি করতো, ডল হাউস বানাইতো, পুতুলের ঘর বানাইতো, তো ওইখান থেকে আসলে ইন্সপায়ার্ড হয়েছিলেন। তার মা পুতুলের ঘর বানাইতো কি দিয়ে, আউট অফ ক্লে, ক্লে মানে তো বোঝো কাদামাটি,
কাদামাটি দিয়ে কি করতো, পুতুলের ঘর বানাইতো। ওগুলো দেখে সে ছোটবেলা থেকে ইন্সপায়ার্ড হয়েছিলেন অ্যান্ড বিকেম ফ্যাসিনেটেড, এবং তিনি অনেক বেশি ফ্যাসিনেট হয়েছিলেন। ফ্যাসিনেট মানে আগ্রহী হয়ে ওঠা, ফ্যাসিনেট মানে মুগ্ধ হওয়া, ফ্যাসিনেট মানে কৌতূহলী হওয়া, এখানে আগ্রহী হওয়া বোঝাচ্ছে। অ্যান্ড বিকাম ফ্যাসিনেটেড, এবং তার মায়ের এই পুতুলের ঘরগুলো দেখে সে আসলে ফ্যাসিনেট হয়েছিল, কৌতূহলী হয়েছিল, না 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 আগ্রহী হয়ে উঠেছিল। উইথ ওয়ার্কিং, কাজ করার বিষয়ে। উইথ 3 ডাইমেনশন ফর্ম, 3 ডাইমেনশন বুঝো, ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক ফর্মে সে কাজ করবে এই বিষয়ে আগ্রহ হয়েছিল। ত্রিমাত্রিক ফর্ম বুঝো, ত্রিমাত্রিক বুঝো, 3D আর কি, 3D, হ্যাঁ 3D ফ্যাকাল্টি, রাইট? যার আসলে কি থাকে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা মাত্রায় থাকে, দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে। ক্লিয়ার? দেখো এদিকে, এখন বলছে এই 3 ডাইমেনশনাল ফর্মে কাজ করার জন্য আগ্রহী হয়েছিল। একটু পর্যন্ত কারো সমস্যা? সামনে আগাচ্ছি, চলো। এরপরে কি বলছে, অ্যাজ আহমেদ মানে নভের আহমেদ ওয়াজ এডুকেটেড, যেহেতু নভের আহমেদ পড়াশোনা করছিল কোথায়, লন্ডন এবং ফ্লোরেন্সে, সে বাচ্চারি চিটগংয়ের মেয়ে, বাংলাদেশের মেয়ে, তাহলে বাংলাদেশের এক ধরনের কৃষ্টি কালচারের ধারণা তার মধ্যে থাকবে। আবার পড়াশোনা করছে লন্ডন ফ্লোরেন্সে, এই জন্য হার স্ক্রাপচারাল ভোকাবুলারি, তার স্ক্রাপচারাল ভোকাবুলারি, ভাস্কর্যের যে ভোকাবুলারি, ভাস্কর্যের যে শব্দ ভাণ্ডার, রূপক অর্থে বলছে আর কি, যে ভাস্কর্যের যে কনসেপ্টের কথা বলছে, কনসেপ্ট বোঝাতে গিয়ে বলছে, রাইট? ভাস্কর্যের যে শব্দ ভাণ্ডার, ওয়াজ বেসড অন, বেসড অন মানে ভিত্তিতে গড়ে ওঠা, কিসের ভিত্তিতে গড়ে উঠেছে, কম্বিনেশন, সমন্বয়ে, কিসের সমন্বয়ে, ওয়েস্টার্ন আইডিয়া, পশ্চিমা আইডিয়া, অ্যান্ড ফোক ট্রেডিশন, এবং লোকজ ঐতিহ্য। তাহলে আমাদের দেশের লোকজ ঐতিহ্য এবং পশ্চিমা আইডিয়া, এই দুয়ের সমন্বয়ে আসলে কি হয়েছে, এই দুয়ের সমন্বয়ে তার আসলে স্ট্রাকচারাল ভোকাবুলারিগুলো তৈরি হয়েছে। ভালো কথা, কোনো সমস্যা নাই। তার মানে কি, তার মানে তার ভাস্কর্যের মধ্যে আসলে আমরা পশ্চিমা কনসেপ্টও দেখছি, আবার ট্রেডিশনাল কনসেপ্টও দেখছি, আমরা কথা বুঝছি। মেনি অফ হার আর্ট, কি লিখছে, মেনি অফ হার আর্টিফ্যাক্ট, আর্টিফ্যাক্ট মানে কি, আর্টিফ্যাক্ট মানে হচ্ছে হস্তশিল্প, হাতে তৈরি করা কোনো কাজ। মেনি অফ হার আর্টিফ্যাক্ট, তার তৈরি করা হস্তশিল্পগুলো ওয়ার বেসড অন, ভিত্তিতে গড়ে ওঠা, কিসের ভিত্তিতে, ওকে রাইট, ঠান্ডা মাথায় খেয়াল করো, ভিলেজ লাইফ, গ্রামীণ জীবনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ফোক মোটিভ, লোকজ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অফ হুইচ, যেখানে, অফ হুইচ যেখানে, যে শিল্পগুলোর মধ্যে, শি ওয়াজ এ কিন অবজারভার, তিনি ছিলেন গভীর একজন পর্যবেক্ষক। তার মানে এই ছবিগুলো দেখলে তুমি বুঝবা, এই ছবিগুলো দেখলে তুমি বুঝবা তিনি আসলে গ্রাম বাংলার বিষয়গুলো নিয়ে, গ্রামীণ জীবনগুলো নিয়ে খুব ভালোভাবে অবজার্ভ করছেন, অবজার্ভ করেই তিনি এই ছবিগুলো আঁকছেন, এই তো তোমার ভাস্কর্য স্ট্যাচুগুলো তিনি বানাইছেন। কথা বুঝছি? একটু পর্যন্ত কারো সমস্যা? কিন মানে প্রচণ্ড, রাইট? অবজার্ভ তো বুঝো, অবজার্ভ মানে পর্যবেক্ষক। কারো সমস্যা? কোনো প্রশ্ন আছে কারো? সামনে আগাচ্ছি, চলো। এরপরে কি বলছে ভাই, দেখো, এরপরে বলছে শি অলসো ইনকর্পোরেটেড বুদ্ধিস্ট থিম, তিনি এছাড়াও ইনকর্পোরেট করেছিলেন, ইনকর্পোরেট মানে সমন্বয় করা, যুক্ত করা, রাইট? বুদ্ধিস্ট থিম, বিভিন্ন বৌদ্ধদের বিভিন্ন থিম, বৌদ্ধদের বিভিন্ন মানে ভাবগুলো, ভাবাদর্শগুলো যুক্ত করেছিলেন ইনার ওয়ার্ক, তার কাজের মধ্যে। বৌদ্ধদের অনেকগুলো কনসেপ্ট আছে না, যেমন বৌদ্ধ ভ্রান্তেরা, তোমার ওই যে তোমার একটা বাটি, কি বলে এটাকে, ওটা কি জানি বলে শব্দটা, পিণ্ডপাত্র বলে, পিণ্ডপাত্র, পিণ্ডপাত্র নিয়ে তারা কি করে, সবসময় ওই যে চলাফেরা করে, এক ধরনের গেরুয়া কাপড় নিয়ে তারা পরে থাকে, এগুলো আর কি, রাইট? এই বুদ্ধিস্ট থিমগুলো তার আসলে তার ছবিতে, তার আকাশের স্ট্যাচুগুলোতে ফুটে উঠছে। অ্যান্ড ডেভেলপ অ্যান ইন্ডিভিজুয়াল স্টাইল, এবং তিনি ডেভেলপ করেছেন একটা ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল স্টাইল তৈরি করেছেন, নিজস্ব একটা স্টাইল তৈরি করেছিল। দ্যাট ডিপিক্টেড, যেটা চিত্রায়িত করতো দ্য এক্সপিরিয়েন্সেস অফ উইমেন, নারীদের অভিজ্ঞতাগুলোকে ফুটিয়ে তুলতো। ভাই ভালো করে বুঝো, নিজস্ব একটা স্টাইল তৈরি করছিল, যে স্টাইলগুলো আসলে মেয়েদের বিভিন্ন কনসেপ্ট, মেয়েদের বিভিন্ন আসলে এক্সপিরিয়েন্সগুলো ফুটাই তুলতো। একটা মেয়ে আসলে কোন সময় কি চিন্তা করে, কোন সময় কি এক্সপেক্ট করে, কোন সময় তার মনের মধ্যে কি খেলা করে, এটা একটা মেয়ে সবচেয়ে ভালো বুঝবে। কথা বুঝছি? এই বিষয়গুলো আসলে ফুটাই তোলার চেষ্টা করছিল। ক্লিয়ার স্যার? এটা তার নিজস্ব স্টাইল ছিল। ইন অগাস্ট, রাইট, 1960, 1960 সালের অগস্ট মাসে নভের আহমেদ হ্যাড ফার্স্ট সোলো মানে একক, এক্সিবিশন তো বোঝো, প্রদর্শনী, প্রথম একক প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল অন গ্রাউন্ড ফ্লোর সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি, রাইট? সেন্ট্রাল কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির গ্রাউন্ড ফ্লোরে, নিচতলায় একটা কি হয়েছিল, একক চিত্রশিল্পের আয়োজন করা হয়েছিল, ভাস্কর্য শিল্পের আয়োজন করা হয়েছিল, যেটাকে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি হিসেবে আমরা চিনি। এই জায়গাটায় একটা প্রথম সোলো একক কি করেছিল,
এককভাবে তিনি প্রদর্শনীর আয়োজন করেছেন, তিনি যা যা স্ট্যাচু বানিয়েছেন সবগুলো নিয়ে আসছিলেন। It was the first even it was the first even solo sculptural বলছে দেখো স্কাল্পচার এক্সিবিশন, এটা ছিল ওই দিন পর্যন্ত সর্বপ্রথম কোন ভাস্কর্য প্রদর্শনী বাই এনি স্কাল্পটর, কোন একজন ভাস্কর্য শিল্পীর অফ বাংলাদেশ, বাংলাদেশের কোন ভাস্কর্য শিল্পীর একক কোন ভাস্কর্য প্রদর্শনীর প্রথম অনুষ্ঠান এটাই ছিল। ব্র্যাকেটে বলছে ইস্ট পাকিস্তান ব্যাক দেন, তৎকালীন পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তানের কথা বলছি আর কি, ক্লিয়ার? ইট ওয়াজ ইনগ্রেটেড, এই যে অনুষ্ঠানটা, এই যে ভাস্কর্য শিল্পের প্রদর্শনীর অনুষ্ঠানটা, ইনগ্রেট মানে উদ্বোধন করা, উদ্বোধন করছিল কে? তৎকালীন জেনারেল আজম খান, পাকিস্তানের জেনারেল আজম খান উদ্বোধন করছিল অফ পাকিস্তান আর্মি, পাকিস্তান সেনাবাহিনীর। হু ওয়াজ সো ইমপ্রেসড, তিনি এতটাই ইমপ্রেসড হয়েছিলেন, তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন উইথ হার ওয়ার্ক, তার কাজ দেখে, তার ভাস্কর্য দেখে এত খুশি হয়েছিলেন, হি গেভ হার এ গ্রান্ট, তিনি তাকে গ্রান্ট করেছিলেন, গ্রান্ট মানে অনুদান দেওয়া, হি গেভ হার এ গ্রান্ট, তিনি তাকে একটা অনুদান দিয়েছিলেন অফ টাকা 10 মানে 10,000 টাকা দিছে আর কি, টু প্রমোট স্কাল্পচার অ্যাজ অ্যান আর্ট ফর্ম, একটা আর্ট ফর্ম হিসেবে, শিল্পের ধারা হিসেবে স্কাল্পচারকে প্রমোট করার জন্য, পৃষ্ঠপোষকতা করার জন্য 10,000 টাকা দিছিলেন। ভাই 10,000 টাকা আজকে দিন, 10,000 টাকা না, ওই আমলে 10,000 টাকা, কথা বলছো? ওই আমলে 10,000 টাকা দিছিলেন, বলছিল ধর বাবা তুই এই টাকাটা রাখ, এই টাকাটা দিয়ে তুই আরো ভাস্কর্য বানা, আরো বেশি ছড়া, কথা বলছো না? বুঝো নাই? খুশি হয় না এরকম? দেখো এদিকে এরপরে কি বলছে ভাই, দেখো বলছে শি ইউজ সিমেন্ট, তিনি সিমেন্ট ব্যবহার করতেন, উড ব্যবহার, কাঠ ব্যবহার করতেন, প্লাস্টার ব্যবহার করতেন, স্টোন পাথর ব্যবহার করতেন ফর দ্য ম্যাটেরিয়াল, উপাদান হিসেবে, ফর দ্য স্কাল্পচার্স, সে স্কাল্পচারগুলোর জন্য, সে ভাস্কর্য তৈরি করার জন্য এই জিনিসগুলো তিনি ব্যবহার করতেন। ইন আর্লি 1960s, 1960-এর দশকে, আপন বলছে দেখো, আপন না দিয়ে এখানে অন দিতে পারতাম, একই কথা, অন অথবা আপন, পাকিস্তান আর্ট কাউন্সিল ইনভাইটেশন, পাকিস্তান আর্ট কাউন্সিলের দাওয়াতে সে মুভ টু ওয়েস্ট পাকিস্তান, সে পশ্চিম পাকিস্তানে যায়, তার মানে কি পাকিস্তান আর্ট কাউন্সিল তাকে দাওয়াত দিছিল, সে দাওয়াতে সে পশ্চিম পাকিস্তানে গেছিল, অ্যান্ড প্রডিউসড মেনি আর্ট ওয়ার্ক অ্যান্ড প্রডিউস মেনি ওয়ার্কস দেয়ার, সেখানে গিয়ে অনেকগুলো কাজ করেছেন তিনি, অনেকগুলো ভাস্কর্য তৈরি করেছেন। ইন 62 সালে সি ট্রাভেল টু বোম্বে, তিনি বোম্বে গিয়েছিলেন, রাইট টু লার্ন, শেখার জন্য ভারতনাট্যম, ভারতনাট্যম চিনো কিনা জানি না, রাইট? ভারতনাট্যম এটা ভারতের একটা কালচার আর কি, রাইট? কালচারাল ডান্স, সেই বাচ্চারা ভারতনাট্যম শিখতে গেছিল। অ্যান্ড এ ইয়ার লেটার, আর 1 বছর পরে, তার মানে 63 সালে, ওকে রাইট, মুভ টু প্যারিস, তিনি প্যারিসে চলে যান, ওয়ার, যেখানে শি রিমেন ফর দ্য রেস্ট অফ আর লাইফ, যেখানে তিনি তার জীবনের বাদবাকি সময় কাটিয়েছেন, তার মানে তার মৃত্যু অবধি, 1963 সালের পর থেকে মৃত্যু অবধি কোথায় ছিলেন? প্যারিসে ছিলেন। কিন্তু মজার কাহিনী হচ্ছে শি লিভড ইন থাইল্যান্ড ফ্রম এত থেকে এত সাল, তিনি এত থেকে এত সাল থাইল্যান্ডে ছিলেন, অ্যান্ড হ্যাড সেকেন্ড সোলো এক্সিবিশন ইন ব্যাংকক, দ্বিতীয়বারের মতো সোলো একক প্রদর্শনীর আয়োজন করেছিল ব্যাংকক অ্যালিয়েন্স ফ্রান্সেসেস, এতে একটা প্রতিষ্ঠানের নাম, ওই জায়গায় 1970 সালে। অ্যাট দ্যাট টাইম, সেই সময় শি ওয়াজ ইউজিং, তিনি ব্যবহার করেছিলেন, সে ব্যাংককে আয়োজনকৃত দ্বিতীয় একক প্রদর্শনীতে তিনি যে মূর্তিগুলো বানাইছিল ওগুলো তো ব্যবহার করছিলেন, কি ব্যবহার করছিলেন দেখো এদিকে, ওকে রাইট, অ্যাট দ্যাট টাইম শি ওয়াজ ইউজিং রিমেইন ফ্রম প্লেন ক্র্যাশেস, প্লেন ক্র্যাশ তো বুঝো, বিমানের ধ্বংসাবশেষ যেগুলো রিমেন বজায় ছিল, ওকে রাইট, অফ আমেরিকান এয়ারপ্লেন ফ্রম ভিয়েতনাম ওয়ার, ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার এয়ারপ্লেনের ধ্বংসাবশেষ যেগুলো পাওয়া গেছিল, সেই ধ্বংসাবশেষ দিয়ে তিনি কি করছিলেন? স্কাল্পচার বানাইছিলেন, ক্লিয়ার? এই স্কাল্পচার নিয়ে তিনি ব্যাংককে দ্বিতীয়বারের মতো সোলো এক্সিবিশনের আয়োজন করছিলেন। ভালো কথা। নভেরা আহমেদ ওয়াজ ওয়ান অফ দ্য অরিজিনাল ডিজাইনার, তিনি অন্যতম প্রধান ডিজাইনার ছিলেন অফ শহীদ মিনার, আমাদের শহীদ মিনারের কয়েকজন ডিজাইনারের মধ্যে অন্যতম একজন বিখ্যাত শহীদ মিনার ডিজাইনার কে ছিল? নভেরা আহমেদ, এটা আমরা অনেকেই জানি না। ইন উইচ, ওকে রাইট, দেখো এদিকে, ইন উইচ, এই শহীদ মিনারে শি কোলাবোরেটেড, তিনি কোলাবোরেট করেছিলেন, তিনি কোলাবোরেট বুঝতো সমন্বয় করা, কার সাথে? উইথ হামিদুর রহমান, তার মানে হামিদুর রহমানের সমন্বয়ে, মানে হামিদুর রহমান, নভেরা আহমেদ দুজন যৌথভাবে আসলে কি করছিল? এই শহীদ মিনারের ডিজাইন বানাইছিল। শি ওয়াজ অ্যাওয়ার্ডেড 21 পদক, তিনি 21 পদক পাইছিল এত সালে, ওকে, ইন অ্যাবসেন্টিয়া, অ্যাবসেন্টিয়া মানে অনুপস্থিতিতে, তিনি অনুপস্থিতিতে, মানে ব্যাপারটা কেমন, তিনি তো প্যারিসে ছিলেন শেষ জীবন পর্যন্ত, তো তার অনুপস্থিতিতে তার পক্ষ থেকে কাউকে দেওয়া হয়েছে আর কি, ক্লিয়ার? ধরো গিয়ে আমি স্বাধীনতা পদক পাইছি, আমি মরে গেছি, ক্লিয়ার?
এখন ধরো এই বছরের স্বাধীনতা পদক নিজাম স্যার পাইছে, আর নিজাম স্যার মরে গেছে, ক্লিয়ার? এখন চিন্তা করলো যে নিজাম স্যার তো মরে গেছে, তাহলে পদককে দিবে না? দিবে। তখন কি করা হয়, পদক ঘোষণা করা হয় যে এই বছরের স্বাধীনতা পদক নিজাম স্যার পাইছে, এর পক্ষ থেকে নিজাম স্যারের কোন একটা স্টুডেন্ট ধরো ডাকি নিয়ে আসে, বাবা তুই আয়, তুই লই যা, ক্লিয়ার? ও তখন ছবি তুলে নিয়ে যায় আর কি। কথা বুঝছো না? বুঝে নাই, রাইট? এরকম করে আর কি, ক্লিয়ার? সবসময় তুই নিয়ে যাস, ঠিক আছে? হ্যাঁ, খুশি হয়ে গেছে, দেখ। রাইট, বলছে অ্যান্ড অ্যান এক্সিবিশন ওয়াজ অ্যারেঞ্জ, এবং একটা এক্সিবিশন আয়োজন করা হয়েছিল প্রদর্শনীর, ফ্রম হার ওয়ার্ক, তার কাজ নিয়ে, লেফট বিহাইন্ড ইন ঢাকা, যে কাজগুলো লেফট বিহাইন্ড তিনি রেখে গিয়েছিলেন ইন ঢাকা, ঢাকাতে এপ্রিল-মে মাসে 1998 সালে। তার মানে যে ভাস্কর্যগুলো তিনি তার সাথে প্যারিসে নিয়ে যেতে পারেন না, যেগুলো বাংলাদেশে রেখে গেছিলেন, ওগুলো নিয়ে পরবর্তী 1998 সালে আরেকটা এক্সিবিশনের আয়োজন করা হয়েছিল। দ্যাটস ইট অ্যান্ড দ্যাটস অল। কারো প্রশ্ন আছে কিনা দেখো। আলী, রেকর্ডিং অফ করো, 2 মিনিট কথা বলবো।